আজকে আপনাদের পাঠ করে শোনাব দ্য লাইফ অফ রাজীব গান্ধী। রাজীব লিখেছেন সোনিয়া গান্ধী এবং এটি বাংলায় অনুবাদ করেছেন AFM আসাদুজ্জামান চৌধুরী। কেমব্রিজে পড়তে এসেছিলাম 1965 সালের 7 জানুয়ারি তারিখে। আমার বয়স তখন 18 বছর। বিদেশি ছাত্রদের জন্য ওখানে ইংরেজি ভাষা শিক্ষার স্কুল রয়েছে, তাতেই আমি ভর্তি হই। কোথায় থাকবো সেটা স্কুল থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। এক ইংরেজ পরিবারে আমি পেইং গেস্ট হিসাবে থাকতাম। দেশ ছেড়ে সেই প্রথম বিদেশে এসেছি। জানুয়ারি মাস। কেমব্রিজ তখন দারুণ ঠান্ডা। মনে হতো জায়গাটা যেন সবসময়ই মুখ ভার করে রয়েছে। ইংরেজি ভাষাটা তখন আমি বিশেষ বলতেও পারতাম না, বুঝতেও পারতাম না। তার আগে আর কখনো বাঁধাকপি সেদ্ধ খাইনি, অমন চটচটে আঠা আঠা স্প্যাগেটির সঙ্গে টোস্টও না। প্রতিদিনের গোসল যে পয়সা দিয়ে করতে হয় এমন অভিজ্ঞতাও সেই প্রথম। প্রায়ই ভাবতাম যে এমন সৃষ্টি ছাড়া জায়গায় এসে পড়াশোনা করবার খেয়ালটা আমার মাথায় আদৌ চেপেছিল কেন। কি যে বিচ্ছিরি লাগতো সে আর বলবার নয়। বাড়ির জন্য ভীষণ মন খারাপ লাগতো। দেশের রান্না ছাড়া ইতালিয়ানদের মুখে রোচেই না, আমারও রুচত না। কেমব্রিজে অবশ্য একটা গ্রিক রেস্তোরাঁ ছিল, নাম ভার্সিটি। সেখানে এমন দু একটা পদ পাওয়া যেত যা ঠিক ইতালিয়ান খাবারের মতো না হলেও তার কাছাকাছি। তো তারই জন্য সেই গ্রিক রেস্তোরাঁয় আমি নিয়মিত যেতে শুরু করি। রেস্তোরাঁটিতে মাঝে মাঝেই একদল ছাত্রকে দেখতে পেতাম। যে টেবিলে আমি বসতাম তার উল্টো দিকে ছিল একটা লম্বা টেবিল। এরা সেই টেবিল ঘিরে বসত। এদের মধ্যে একটি ছেলে ছিল অন্যদের থেকে একটু আলাদা, যেমন চেহারায় তেমন আচার ব্যবহারে। অন্যরা হৈহুল্লো জুড়ে দিত, কিন্তু মুখচোরা লাজু স্বভাবের এই ছেলেটিকে তাতে কখনো যোগ দিতে দেখতাম না। বড় বড় কালো চোখ, হাসিটিও ভারী সরল। একদিন সেই রেস্তোরাঁয় বসে দুপুরের খাওয়া সেরে নিচ্ছি। এমন সময় আমার এক জার্মান বন্ধু সেই ছেলেটিকে সঙ্গে নিয়ে সেখানে এসে ঢোকে। বন্ধুটির নাম ক্রিশ্চিয়ান। জার্মানি, তবে ইটালিয়ান ভাষাটাও ক্রিশ্চিয়ান ভালোই জানত। প্রাথমিক শুভেচ্ছা বিনিময়ের পরে রাজীবের সঙ্গে সে আমার আলাপ করিয়ে দেয়। রাজীবের সঙ্গে সেই আমার প্রথম দৃষ্টি বিনিময়। চোখে চোখ পড়তে আমার বুক ধুক ধুক করতে শুরু করেছিল। সেই অবস্থাতেই শুভেচ্ছা বিনিময় করি, নিজের কথা বলতে পারি। প্রথম দর্শনেই প্রেম বলে ওই যে একটা ব্যাপার আছে না, আমার দিক থেকে এটা সত্যি। রাজীবের দিক থেকেও যে সমান সত্যি, পরে সে কথা আমাকে বলেছে। আসলে সেই ক্রিশ্চিয়ানকে বলেছিল যে ও যেন আমাদের আলাপ করিয়ে দেয়। আমরা যে যথাসম্ভব পরস্পরের কাছে থাকতে চাই এটা বুঝতে আমাদের মোটেই সময় লাগেনি। তো অবসরের বেশিরভাগ সময়ই আমরা থাকতাম। ভারত সম্পর্কে আমার তখন এই রকমের একটা আবছা ধারণা ছিল যে সাপ, হাতি আর জঙ্গলে ভরা ওই নামের একটা দেশ এই পৃথিবীর কোথাও আছে বটে, কিন্তু সেটা যে ঠিক কোথায় আর দেশটা যে ঠিক কী রকম তার বিন্দু বিসর্গও আমি জানতাম না। স্কুলে আমার এক বন্ধু ছিল, তার ভূগোলের জ্ঞান আমার চেয়ে ভালো। ভারত সম্পর্কে যা জানার তার সুযোগ মিলামাত্র তার কাছে জেনে নিই। জেনে মনে হলো, হ্যাঁ ঈশ্বর, দেশটা এত দূরে, এ তো দেখছি পৃথিবীর আর এক প্রান্তে বললেই চলে। কেমব্রিজের জীবনের পরে অনেকটা সহজ হয়ে আসে। ইতিমধ্যে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে আমার, তার মধ্যে আবার রাজীবকেও আমার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পেয়েছি। ফলে বাড়ির কথা ভেবে আর সেই আগের মতো মন খারাপ হয় না। আমাদের পরিচয় আরও একটু ঘনিষ্ঠ হবার পরে পরস্পরের কাছে আমরা নিজেদের কথা বলেছি, নিজেদের পরিবারের লোকজনদের কথা বলেছি, আলোচনা করেছি, নিজেদের আশা আকাঙ্ক্ষা নিয়েও। দুই পরিবারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার বাবা থাকেন ইতালির মফস্বল এলাকায়, সেখানে তিনি একটা বিল্ডিং ফার্মের মালিক। ইতালিতে সেই সময় চতুর্দিকে খুব কনস্ট্রাকশনের কাজ চলছে। বাবার কারবারও তাই বেশ ভালো চলছিল। এটাও সবাই জানতো যে আমার বাবা সিনিয়র মাইনো সৎ চরিত্রের স্পষ্ট কথার মানুষ। মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রমের বিনিময়ে তিনি প্রতিটি টাকা উপার্জন করেছেন, কিন্তু তার পরিচয়ের গণ্ডিটা তো বড় নয়, ছোট। সেক্ষেত্রে রাজীবের পরিবারের পরিচয় তো শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ভারতবর্ষের মুক্তি সংগ্রামে এই পরিবারের ভূমিকার কথা গোটা পৃথিবী জানে। রাজীবের কাছে তখন শুনেছিলাম যে তার মাতামহ নেহেরু তার আগের বছর মারা গেছেন। এটাও সে বলেছিল যে তার মা একজন মন্ত্রী। আমার কথা জানিয়ে রাজীব তার মাকে চিঠি লেখে।
উত্তরে তিনি জানান যে বছরের শেষ দিকে তার লন্ডনে আসবার কথা আছে, তখন আমার সঙ্গে তার দেখা হবে। আমার বাবা মা সম্পর্কে বলি যে যে ছেলেটি একে তাদের অপরিচিত তারপরও বিদেশি, সেই রাজীব সম্পর্কে আমার অনুভূতির কথা তাদের কাছে খুলে বলার মতো সাহস তখনও আমি সঞ্চয় করে উঠতে পারিনি। এদিকে রাজীবের মায়ের লন্ডনে এসে পৌঁছার দিন তখন ক্রমেই এগিয়ে আসছে। আমি তো ভয়ে বাঁচি না, কখন দেখা হবে তার সময় ঠিক হলো। গাড়িতে করে রাজীব আমাকে কেমব্রিজ থেকে নিয়ে এলো লন্ডন। নিজেকে সামলে রাখাই আমার পক্ষে তখন শক্ত হয়ে উঠেছে। কে জানে রাজীবের মা আমাকে কি বলবেন কিংবা কি করবেন। মায়ের প্রভাবের ব্যাপারটা নেহাত ভারতীয় ব্যাপার নয়। রাজীব আমাকে শান্ত করবার চেষ্টা করেছিল, আমাকে সাহস জুগিয়েছিল, কিন্তু সবই বৃথা। তাতেও কোনো লাভ হলো না। অগত্যা একটু অজুহাত দেখিয়ে তাকে বলতে হলো যে সেদিন আমরা দেখা করতে পারছি না। ঠিক হলো যে আর একদিন আমরা দেখা করতে যাব। সেদিন কিন্তু আমি মনস্থির করে ফেলেছিলাম যে আজ আর ছেলে মানুষই করছি না। হাই কমিশনারের বাড়িতে রাজীবের মা যেখানে ছিলেন সেই ঘরে তার সঙ্গে সেদিন আমার দেখা হয়। দেখলাম যে তিনি একেবারে স্বাভাবিক মানুষ। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস পড়ল আমার। স্নেহশীলা মহিলা, আমাকে তিনি সাদর অভ্যর্থনা জানিয়েছিলেন, চেষ্টা করেছিলেন আমার সমস্ত অস্বস্তি ঘুচিয়ে দিতে। আমি যে ইংরেজির তুলনায় ফরাসিটা ভালো জানি এটা জানতেন বলেই ফরাসিতেই আমার সঙ্গে কথাবার্তা বলেছিলেন। আমার সম্পর্কে, আমার পড়াশোনার সম্পর্কে জানতে চাইলেন। বললেন যে আমার ভয় পাওয়ার কিছু নেই। এও বললেন যে তিনিও একদিন ঠিক আমারই মতো অল্প বয়সী ছিলেন, দারুণ লাজুক ছিলেন, প্রেমেও পড়েছিলেন, আর তাই আমার ব্যাপারটা তিনি ভালোই বুঝতে পারছেন। সেদিনই সন্ধ্যায় ছাত্রদের একটা পার্টিতে রাজীব আর আমার যাবার কথা। একটা অ্যান্টি রুমে ঢুকে তাই আমি পোশাক পাল্টে পরে নিচ্ছিলাম, আমার ইভিনিং ড্রেস। অসাবধানে আমার জুতার হাই হিলের খোঁচা লেগে যায় সেই পোশাকের নিচের ঘেরের কাছে, খানিকটা ছিঁড়ে যায়। রাজীবের মা দেখলাম একটু উত্তেজিত না হয়ে সঙ্গে সঙ্গে একটা সুচ আর খানিকটা কালো সুতা বার করে সেখানে সেলাই করে জুড়ে দিলেন। এই যে শান্ত হয়ে যেন কিছুই হয়নি এইভাবে একটা সমস্যার সমাধান করা। পরে যখন তাকে কাছ থেকে দেখার সুযোগ হয় তখন এটা অনেকবার দেখেছি। মনে হলো আমার নিজের মার সঙ্গেও এর তফাৎ কোথাও। তিনিও কি এই কাজটা ঠিক এইভাবেই করে দিতেন না? যা কিছু দ্বিধা সংকোচ ছিল আমার, অন্তত তখনকার মতো তা দূর হলো। 1965 ফেব্রুয়ারি থেকে জুলাই 1966। রাজীব আর আমি দুজনেই এই সময়টা কেমব্রিজে আর লন্ডনে ছিলাম। এরপরে আমি দেশে ফিরে যাই আর লন্ডনে রাজীব শুরু করে প্লেন চালানো শিখতে। পরস্পরের কাছ থেকে আমরা দূরে সরে গেলাম বটে, কিন্তু প্রায় রোজই আমরা পরস্পরকে তখন চিঠি লিখেছি। ইতালিতে আসতে হলে টাকা চাই। রাজীব তাই টাকা জোগাড় করার জন্য এই সময় একটা কাজ নিয়েছিল। একটা চিঠিতে সে তখন লেখে, এর আগে যে চিঠি লিখতে পারিনি তার জন্য আমি দুঃখিত। আসলে আমরা এখানে একটা বিল্ডিং সাইটে কাজ নিয়েছিলাম, মজুরের কাজ। রোজ 10 ঘন্টা খাটতে হতো, যেতে আসতেও লেগে যেত 1.5 ঘন্টা। প্রাণ একেবারে বেরিয়ে যাবার জোগাড়। হাতে পায়ে এখনও খিল ধরে আছে বললেই হয়। লিখতে যে পারছি সেও খুব ধীরে ধীরে। নভেম্বরের শেষ দিকে রাজীব তার লাইসেন্স পেয়ে যায়। এরপরে সে কি করবে না করবে তাই নিয়ে আমার বাবার সঙ্গে কথা বলার জন্য ইতালিতে আসে। বিয়ে করতে হলে একটা চাকরি বাকরি পাওয়া চাইতো। রাজীবের ইচ্ছা ছিল কমার্শিয়াল পাইলট হবে, তাই দেশে ফিরে গিয়ে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স জোগাড় করার কথা ভাবছিল। বাবা নিঃসন্দেহ হলেন যে রাজীব যা কিছু বলছে সত্যি কথাই বলছে। তিনি বলেছিলেন, ছেলেটি যে কেমন সে তো ওর চোখ দেখলেই বোঝা যায়। আসলে তার সংশয় ছিল নিজের মেয়েটিকে নিয়েই। বাচ্চা মেয়ে, নিজের মনটাকে ভালো করে বোঝার মতো বয়সও তো ওর হয়নি। ভারত একটা অন্য দেশ, সেখানকার লোকজনরা অন্য রকমের, তাদের আচার ব্যবহারও আলাদা। সেসবের সঙ্গে ও কি মানিয়ে নিতে পারবে? বয়সের দিক দিয়ে যতদিন পর্যন্ত আমি না সাবালিকা হয়ে উঠছি ততদিন পর্যন্ত যে দিন কয়েকের জন্যে তিনি আমাকে ভারতে গিয়ে ছুটি কাটিয়ে আসতে দেবেন এমন কোনো কথাই ওঠে না। শেষ পর্যন্ত ঠিক হলো যে একটা বছরের বিচ্ছেদের পরও যদি পরস্পর সম্পর্কে রাজীব আর আমার টানটা সেই আগের মতোই থেকে যায় তাহলে বাবা আমাকে ভারতে যেতে দিতে রাজি হবেন।
যাতে কিনা আমি নিজের চোখে সব দেখে আসতে পারি, আর পরে যাতে না এই বলেই তাকে দোষ দেই যে আমার জীবনটা তিনি নষ্ট করে দিলেন। মাস কয়েকের মধ্যেই যে আমাদের সম্পর্ক চুকে বুকে যাবে এ সম্পর্কে তার কোনো সন্দেহ ছিল না। সম্পর্ক কিন্তু চুকে বুকে যায়নি, ফলে বাবাও তার কথা রাখলেন। বয়সটা 21 হবার কিছুদিন বাদেই আমার ভারত সফরে তার অনুমতি পাওয়া গেল। 1968 সালে 13ই জানুয়ারি আমি দিল্লি পৌঁছাই। আমাকে নিয়ে যাবার জন্য রাজীব এয়ারপোর্টে এসেছিল, সঙ্গে ছিল তার ভাই আর বন্ধু অমিত। রাজীবকে দেখে কি যে স্বস্তি পেয়েছিলাম তা বলার নয়। মনে হয়েছিল ও যখন পাশে রয়েছে তখন কোনো কিছুই কেউই আর আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না। 25শে ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়। সেদিন পর্যন্ত ছিলাম বচ্চনদের সঙ্গে। এরা এলাহাবাদের লোক, রাজীবদের পরিবারের পুরনো বন্ধু। যা কিছু আমাকে ঘিরে রয়েছে, বর্ণ, গন্ধ, স্বাদ, সৌরভ, মানুষ, সবই তখন আমার কাছে নতুন, সবই আমার অচেনা। মানুষের চাউনি দেখে অস্বস্তি বোধ করতাম। যেখানে যাই কৌতূহলে ভরা চোখগুলো যেন আমাকে অনুসরণ করে বেড়ায়। একটু যে নিরিবিলি থাকবো তার জন্যই সারাক্ষণ হিসেব করে পা ফেলতে হচ্ছে, চেপে রাখতে হচ্ছে আমার অনুভূতি। সে এক ঘোর অস্বস্তিকর অভিজ্ঞতা। বিরক্ত লাগতো, নিজেকে জিজ্ঞেস করতাম চোখগুলো কেন নছরবান্দার মতো আমাকে অনুসরণ করে বেড়াচ্ছে। পরে বুঝতে পারি আমি অচেনা আর বিদেশিনী বলেই যে এভাবে এরা আমাকে দেখছে তা নয়। আসলে আমি এমন একটি পরিবারের মধ্যে এসে ঢুকেছি, বছরের পর বছর যে পরিবারের লোকদের জীবন কেটেছে জনসাধারণের দৃষ্টির একেবারে কেন্দ্রবিন্দুতে। যা কিছু তারা বলেছে ও করেছে অথবা বলেনি কিংবা করেনি তাই হয়ে উঠত জনসাধারণের বিশ্লেষণ ও বিচারের বিষয়। মানুষ যে এভাবে বাঁচে কি করে সেটাই আমি বুঝে উঠতে পারতাম না। ব্যাপার দেখে আমিও গুটিয়ে যাই। সংকোচ যে কাকে বলে রাজীব তা জানতো, তার মাও জানতেন। আমার অবস্থাটা বুঝে নিতে তাই তাদের একটু অসুবিধা হয়নি। কিছু কিছু রীতিনীতি আমার দুর্বোধ্য ঠেকত। ভারতীয় পোশাকে আমার অস্বস্তি হতো, একটু স্বচ্ছন্দ বোধ করতাম না। ভারতীয় রান্নার ঝাঁঝালো স্বাদ আমার রুচিকর মনে হতো না। রাজীব ও তার মাও সেই জন্য এ নিয়ে কোনো জোরাজুরি করেননি। আমার সংকোচ আর গুটিয়ে থাকার ব্যাপারটা খারাপ লাগলেও চুপ করে থেকেছেন। অন্যদিকে যখনই দেখেছেন যে আমি চেষ্টা করছি সব কিছু মানিয়ে নিতে, তখন উৎসাহ দিয়েছেন আমাকে। আমি আমারই মতো থাকতে চেয়েছিলাম। রাজীবের যে জগৎ, তাদের ঢোকার পথটা নিজের চেষ্টায় খুঁজে নিতে চেয়েছিলাম। তাদের জন্যই সেটা সম্ভব হয়। ধীরে ধীরে আমি সংসারের কাজকর্মে আগ্রহী হই, শুরু করি হিন্দি শিখতে। প্রথম একজন গৃহশিক্ষকের কাছে শিখতাম, পরে দিল্লির এক ইনস্টিটিউটে। বাড়ির মধ্যে আত্মীয় স্বজন এবং অন্যান্যদের সঙ্গে যে হিন্দিতে কথা বলতে শুরু করি, শেখার কাজটা তাতেই অবশ্য অনেকটা সহজ হয়ে আসে। খাবার টেবিলে আমরা সাধারণত হিন্দিতেই কথা বলতাম। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়াটাই এ বাড়ির প্রথা। 3 মূর্তির বাড়ি থেকে এটা চলে আসছে। পরিবারের লোকদের কে কখন কোথায় থাকবে ঠিক নেই, কিন্তু এটা ঠিক করে নেওয়া হয়েছিল যে নিতান্ত যদি না সরকারি কাজকর্মে আটকে যেতে হয়, খাবার সময় সবাইকে একসঙ্গে বসতে হবে। রাজীব আর সঞ্জয় যখন নেহাতি ছেলে মানুষ, তখন থেকেই এই নিয়মটা তারা মেনে নিয়েছে। যে যেখানেই যে কাজে ব্যস্ত থাকুক, সে সব ফেলে রেখে বাড়িতে ফিরে এসে তারা খেতে বসে যেত। নিজেদের কথায় বলতে পারি, কোনো বন্ধুর বাড়িতে সন্ধ্যাটা কাটাতে হবে এমন হলেও এই নিয়মের নড়চড় ঘটার উপায় ছিল না। শাশুড়ি মায়ের খাওয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তাকে সঙ্গ দিয়ে তারপর আমরা দাওয়াত খেতে যেতাম। এই যে সঙ্গদান, এটা যে নেহাতি শুকনো কর্তব্য পালনের ব্যাপার তা কিন্তু নয়। খাবার টেবিলে যে আলোচনা চলতো তা ছিল জীবন্ত। সেখানে মত বিনিময় হতো, রঙ্গরসিকতাও কম হতো না। আমার শাশুড়ি মা খুব সুন্দর কথা বলতেন, যা বুঝার খুব চটপট তিনি বুঝে নিতেন, আর তার বর্ণনাও দিতেন স্পষ্ট করে। বিশেষ করে ভালোবাসতেন শিশুদের সঙ্গ, যেমন তাদের সঙ্গে কুইজের খেলায় মেতে যেতেন, তেমন আবার গল্পও শোনাতেন। মুক্তি সংগ্রামের নানা নেতা ও ঘটনার যে বর্ণনা দিতেন, সেই সময়কার ইতিহাস তাতে যেন জীবন্ত হয়ে উঠত। তার স্মৃতিচারণ আমাদের মধ্যে এমন একটা বোধ জাগিয়ে দিত যে আমরা সেই ইতিহাসের অঙ্গ। তার মধ্যে আমাদেরও একটা ভূমিকা রয়েছে। পরিবারে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র। তার কর্তৃত্বপরায়ণতা থেকে এটা হয়নি। অন্যকে ভালোবাসার ও নিজেকে উজাড় করে দেবার যে ক্ষমতা, সেটা তার মধ্যে ছিল বলেই এই প্রাধান্য তিনি পেয়েছিলেন।
আমাদের কাছে সর্বোপরি তিনি ছিলেন এমন একজন মানুষ, উদার হাতে সকলের সঙ্গে সব কিছু যিনি ভাগ করে নেন। নানা ব্যাপারে তার আগ্রহ, তার ভালোবাসা, তার উদ্বেগ সব কিছুই আমাদের স্পর্শ করত। যখন বিদেশে যেতেন তখনও আমাদের কাছে চিঠি লিখে জানাতেন তার নানা সভা ও অভিজ্ঞতার কথা। যখন কাছে থাকতেন তখনও মাঝে মাঝেই চিরকুট লিখে পাঠিয়ে দিতেন, তাতে মনে করিয়ে দিতেন ঘরের কোনো কাজের কথা। এত যে ব্যস্ত থাকতে হতো তাকে, তবু তারই মধ্যে সময় করে নিয়ে দ্রুত হাতে চিরকুট লিখে পাঠাতেন। কোনো ভুল হতো না। আমার বিয়ের পর মা যেদিন ইতালি রওনা হন, দপ্তর থেকে শাশুড়ি মা সেদিনই আমাকে চিঠি পাঠিয়েছিলেন। তার প্রথম চিরকুট, তাতে লেখা ছিল, হাই সোনিয়া। এই চিঠি শুধুই হ্যালো বলার জন্য, আর এই কথাটাই জানিয়ে দেওয়ার জন্যই যে আমরা সবাই তোমাকে ভালোবাসি। রাজীব যে ছবি তুলতো, একটা চিরকুটে তার উল্লেখ রয়েছে। চমৎকার একটা ছবি তোলার সুযোগ তুমি হারালে। আজ সকালে দুটো টিয়া পাখি দেখলাম আকবর রোডের একটা গাছের গুড়ির ধারে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। ভারী সুন্দর দুটো কাঠঠোকরাও দেখলাম, তবে কিনা সে দুটো বড্ড ছটফটে, খালি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। কোনো ব্যাপারে যদি বা কখনো তার সঙ্গে আমার মতান্তর ঘটতো, তো প্রতিবার সেটা একইভাবে তিনি মিটিয়ে নিতেন। বলতেন, কাল তো নওরোজ, নতুন দিন, এদিকে আবার কাল খুব সকাল সকাল আমাকে সফরে বেরিয়ে পড়তে হচ্ছে। তাহলে কি আমাকে যে চুমুটা খাই সেটা এখনই খেয়ে নেব? তাহলে কি তোমাকে যে চুমুটা খাই সেটা এখনই খেয়ে নেব? তিনি স্বতঃস্ফূর্ত স্বভাবের মানুষ ছিলেন, কোনো কেতার ধার ধারতেন না। তার চরিত্রে কোনো দম্ভ কিংবা অহংকার কখনো আমার চোখে পড়েনি। দেশের ইতিহাসে তাদের পরিবারের ভূমিকা সম্পর্কে তিনি সচেতন ছিলেন। এই চেতনা তার নিজের ছেলেদের মধ্যেও তিনি সঞ্চার করে দিয়েছিলেন, যাতে তারা বোঝে যে কতটা তাদের দায়িত্ব, যাতে নিজেদের আচার আচরণে সেই দায়িত্বের মর্যাদা তারা রক্ষা করতে পারে। রাজীব যখন স্কুলে পড়তো তখন তাকে তিনি যেসব চিঠি লিখেছিলেন তাতেও মাঝে মাঝে এ কথার সমর্থন পাই। বাড়ির আর একজন সদস্যের অন্যায় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে 1958 সালে রাজীবকে লেখা এক চিঠিতে তিনি জানাচ্ছেন, নিজের আচার ব্যবহার সম্পর্কে একটু বেশি মাত্রায় হুঁশিয়ার থাকা চাই, নইলে শুধু বংশের মুখেই যে কালি পড়ে তা নয়, দেশেরও তাতে দুর্নাম রটে। আমার শাশুড়ি মায়ের বিবাহিত জীবন শান্তিতে কাটেনি, কিন্তু তা সত্ত্বেও একদিন তিনি একান্তে আমাকে বলেছিলেন যে ফিরোজ ছাড়া আর কাউকে বিয়ে করা তার পক্ষে সম্ভব ছিল না। একমাত্র তাকেই তিনি ভালোবেসেছিলেন। তার সম্পর্কে প্রায়ই নানা কথা বলতেন। সেসব কথার মধ্য দিয়ে এই ভালোবাসা ফুটে উঠত। শাশুড়ি মায়ের মৃত্যুর পরে তার কাগজপত্রের মধ্যে আমি একটি চিঠি পাই। তাতে তিনি লিখেছিলেন, সোনিয়া, এই সংসারটাকে তুমি ভালোবেসেছ বলেই এই চিঠি তোমাকে লিখছি। লেখার আরেকটা কারণ, তোমার মধ্যে আমি নিজেকেই মাঝে মাঝে দেখতে পাই, যেমন কিনা আমার ছেলে অর্থাৎ তোমার স্বামীর মধ্যে মাঝে মাঝে দেখতে পাই আমার স্বামীকে। রাজীবকে দেখে ফিরোজকে মনে করার কথাটা প্রায়ই বলতেন দুজনের মধ্যে যেমন মেজাজের মিল, তেমন মিল চেহারার। তার বাবার মতোই রাজীবও ছিল শান্ত স্বভাবের নির্ভেজাল মানুষ, সহজে রেগে যেত না। রেগে গেলেও রাগটা চটপটে পড়ে যেত, তখন অনুশোচনা করত। নিসর্গ প্রকৃতির সৌন্দর্য আর সঙ্গীত সম্পর্কে দুজনেই সংবেদনশীল, দুজনেই বাস্তব বুদ্ধি সম্পন্ন মানুষ, দুজনেই হাতের কাজে কুশলী। জওহরলাল যখন কারারুদ্ধ, তখন ইন্দিরা তার কাছে যেসব চিঠি লিখেছিলেন বাগার করা সম্পর্কে, তার স্বামীর উৎসাহের উল্লেখ তাতে রয়েছে। জওহরলাল তার যে উত্তর দিয়েছেন তাতে যেন চোখের সামনে একটা ছবি ফুটে ওঠে। ডিসেম্বর মাসের শীতের আমেজে ভরা আনন্দ ভবনের কথা ভাবছি। যেমন বাড়ি, তেমন আমাদের ফুল্ল কুসুমিত বাগানটিও রোদ্দুরে ভাসছে। তুমি আর ফিরোজ ব্যস্ত রয়েছ বাগান আর বাড়ির কাছে, দুটোকেই আরও সুন্দর করে তুলছ, এটা ওটা পাল্টে দিচ্ছ, প্রাণের আনন্দের ছোঁয়া লাগিয়ে পূর্ণ করে তুলছ তাদের। 50-এর দশকের শেষের দিকে দিল্লির উপকণ্ঠে ফিরোজ একটি খামার কিনেছিলেন। সেখানে যেসব গাছ এখন দেখতে পাওয়া যায় তার অনেকগুলিই ফিরোজের নিজের হাতে লাগানো। বাগান করতে রাজীবও তার বাবার মতোই ভালোবাসত। যখনই যেখানে আমরা থেকেছি, রাজীব তার নিজের হাতে কিছু না কিছু পছন্দসই গাছগাছালি লাগিয়েছে। বাড়ির মধ্যে যে জায়গা, তাতে মিল রক্ষা করা চাই, সব কিছু ফিটফাট পরিচ্ছন্ন থাকা চাই, লাইন টানা চাই সিধে করে। বাহুল্য নয়, তার লক্ষ্য থাকতো প্রয়োজনের উপর। তবে এ হলো বাড়ির ভিতরকার ব্যাপার, বাইরের ব্যাপারে অন্য কথা। ফ্লাওয়ার বেডের বিন্যাস যে একেবারে নিখুঁত হবে আর ঝোপঝাড়ের আকৃতি হবে জ্যামিতিক, এটা সে চাইতো না। এক্ষেত্রে সে ছিল প্রাকৃতিক স্বাভাবিকতার পক্ষপাতী।
তার বাবার কাছ থেকে রাজীব একটা পুরনো প্রজেক্টর আর তাদের পরিবারে কিছু ফিল্ম পেয়েছিল। এগুলো সে খুব যত্ন করে রেখে দিয়েছিল। বাবাজি ঘরে ঘরে কলকবজা নিয়ে কাজ করতেন, রাজীবকেও মাঝে মাঝে সেখানে কাজ করতে দেখেছি। ঘরটির রক্ষণাবেক্ষণের কাজে তার খুব যত্ন ছিল। নানান রকমের কলকবজা নিয়ে নাড়াচাড়া করতে তার ভালো লাগতো। সেগুলোকে পরিষ্কার করে ফের জোড়া দিয়ে রাখতো। এমনও মাঝে মাঝে হয়েছে যে সংসারের কাজে লাগে এমন কোনো জিনিসের খোঁজ করতে করতে শেষ পর্যন্ত ওই কারখানার মধ্যে সেটা পেয়ে গেছি। সূচনা থেকেই যে দুটি জিনিস আমাদের দাম্পত্য জীবনের অংশ হয়ে ওঠে তা হলো সঙ্গীত আর ছবি তোলা। মাঝে মাঝে আমরা সঙ্গীতের অনুষ্ঠানে যেতাম, যেমন ভারতীয় তেমন পাশ্চাত্য সঙ্গীত। ধ্বনির শুদ্ধতার ব্যাপারটা সে ভালো বুঝতো বলেই আর একই সঙ্গে ভারতীয় মার্কস সঙ্গীত সম্পর্কে তার গভীর আগ্রহ ছিল বলে বিখ্যাত কয়েকজন ওস্তাদের গান যে সে নিজে রেকর্ড করে রাখতে পেরেছিল। জ্যাজ সঙ্গীতের প্রতি তার ছিল একটা বিশেষ আকর্ষণ। মাঝে মধ্যে রক আর পপ মিউজিকও শুনত। বছরের পর বছর ধরে তার প্রিয় গানের একটা চমৎকার সংগ্রহ সে গড়ে তুলেছিল। এই সংগ্রহের সে খুব যত্ন নিত। কেউ তার যন্ত্রপাতি কিংবা রেকর্ডগুলো নাড়াচাড়া করে এটা সে পছন্দ করতো না। যদি বুঝতো সেও তারই মতো সাবধানে সেগুলো ব্যবহার করবে। তবে অবশ্য আলাদা কথা, রাজীবের বড় মমতা ছিল তার ছবি আর স্লাইড সম্পর্কে। সেগুলো সে আগলে আগলে রাখত। পরিচ্ছন্নতা তার স্বভাবসিদ্ধ। খুব পরিচ্ছন্নভাবে সেগুলোর তালিকা তৈরি করে সাজিয়ে রাখত সে। ফটোগ্রাফি শেখার জন্য উৎসাহিত করত ছেলে মেয়েকে। তাদের দৃষ্টির সূক্ষ্মতা বাড়াবার জন্য বাগানে নিয়ে গিয়ে বুঝিয়ে দিত যে শুধু এক সবুজ রঙের মধ্যেই কত রকম ফের রয়েছে। এইভাবে ফটোগ্রাফি সম্পর্কে তাদের মধ্যে আগ্রহ জাগিয়ে দিয়ে তারপর বোঝাতো টেকনিক এবং কৌশলের দিকটা। রাহুল যখন স্কুলে পড়ে তখন একবার তাকে লিখেছিল, আশা করি কিছু ছবি তুমি তুলছো। কোন রকমের লাইটে কতটা এক্সপোজার দিয়ে কোন ছবি তুললে সেটা লিখে রেখো কিন্তু। তাহলে এই একটা সুবিধা হবে যে ছবিটা তৈরি হয়ে গেলে বুঝতে পারবে কোথায় কি ভুল হয়েছিল। ছোট্ট একটা নোট বই কি ছোট্ট একটা ডায়েরি যদি সঙ্গে রাখো তাহলে এইভাবে লিখে রাখতে পারবে। 1 নম্বর ছবি রোদ্দুরে তোলা, স্পিড 250, অ্যাপারচার 16 ইঞ্চি, অথবা যেটা করবে সেটাই লিখে রাখতে হবে। এইভাবে তুমি শুধরে নিতে পারবে তোমার ভুলগুলো। আরও নানান ব্যাপারে রাজীবের আগ্রহের মধ্যে একটা ছিল অ্যামেচার বেতার কেন্দ্র চালানো। গভীর রাতে তার পাশে বসে আমি দেখতাম যে ভারত ও অন্য দেশের রেডিও হ্যামদের সঙ্গে সে যোগাযোগ করছে। 1974 সালে নিজের জিনিস নিজেও বানাও গোছের একটা বইয়ের নির্দেশ দেখে দেখে সে খুব পরিশ্রম করে নিজের হাতে একটা রেডিও সেট বানিয়ে নেয়। যেমন আমাকে তেমন পরের দিকে ছেলে মেয়েদেরও সে অ্যামেচার রেডিও অপারেটর হওয়ার জন্য খুব উৎসাহ দিত। নানার কাছে থাকতো বলে হরেক রকমের প্রাণীর মধ্যে কেটেছিল তার ছেলেবেলা। তার মধ্যে সবই যে গৃহপালিত প্রাণী তা নয়, যেমন পান্ডা আর বাঘের বাচ্চা। তবে তার কুকুরগুলিকেই সে সবচেয়ে বেশি ভালোবাসত, বেশিরভাগই গোল্ডেন রিট্রিভার। তার প্রিয় কুকুর সোনা অবশ্য নেরি কুত্তা। বাচ্চা বয়সে রাজীব এটিকে পহলগাঁও থেকে নিয়ে এসেছিল। ছেলেবেলায় রাজীব যে সব ছবি তুলছিল তার অধিকাংশই তার পোষা কুকুরদের ছবি। 1969 সালে উপহার হিসাবে আমরা একটি কুকুরছানা পাই। আমরা সেটিকে রেশমা বলে ডাকতাম। রেশমাকে রাজীব খুব ভালোবাসত। 1982 সালে রেশমা মারা গেলে রাজীব খুব দুঃখ পেয়েছিল। রাহুল তখন স্কুলে পড়ে। রাজীব তাকে লিখেছিল, এ চিঠি খুলবার আগেই নিশ্চয়ই তোমার মায়ের কাছ থেকে তুমি জানতে পেরেছিল যে আজ দুপুর 12:25 রেশমা মারা গেছে। অনেক দিন ধরেই সে ক্যান্সারে ভুগছিল। আমরা সবাই খুব মুষড়ে পড়েছি। তবে দুঃখ না করে বরং সেই দিনগুলির কথাই ভাবা ভালো, যা তার সঙ্গে কত আনন্দ করে আমরা কাটিয়েছি। তার সঙ্গে কিভাবে খেলতে তুমি সেটা ভাবো যে তাকে নিয়ে যখন বেড়াতে বের হতাম তখন সেও তাতে কত মজা পেত আর আমরাও কত মজা পেয়েছি। রেশমা যখন প্রথম অসুস্থ হয়ে পড়েছিল সেই দিনটির কথাও আমার মনে আছে। সারা রাত্রি তখন আমরা জেগে থেকেছি। দিনের পর দিন একটা ড্রপারে করে তাকে দুধ খাইয়ে দিয়েছি। তারপর ধীরে ধীরে সে বড় হয়ে উঠল। বয়সে সেই ছিল সবচেয়ে ছোট, অথচ এমন একটা ভাব করতো যেন তার ইচ্ছেতেই সবাইকে চলতে হবে। একদিন না একদিন আমরা সবাই মারা যাব, এটাই সত্যি। এটাকে স্বীকার করেই বাঁচতে হয়। তুমিও এটা শিখবে। এইসব সময়ে অতীতের দিকে একবার ফিরে তাকাতে হয়, ভাবতে হয় অন্যদের সঙ্গে আমরা
কে কী রকম ব্যবহার করেছি। তখন যদি সত্যিই বলতে পারো যে না, কোনো কিছুর জন্যই তোমার কোনো আক্ষেপ নেই, তাহলে সেটাই হবে খুব গৌরবের ব্যাপার। আর যদি মনে হয় যে না, এই আচরণটা ঠিক হয়নি অথবা ওটা খুবই অন্যায় হয়েছিল, তাহলে চেষ্টা করতে হবে নিজেকে সংশোধন করার, যাতে কিনা ভবিষ্যতে আরও কখনো অনুশোচনার কারণ না ঘটে। সফদরজং রোডের বাড়িতে আমাদের জানালার বাইরে একটা বুলবুল বাসা বেঁধেছিল। রাজীব সেই বাসাটার উপরে নজর রাখত। কখনো যদি দেখতো যে পথের উপরে একটা পাখির ছানা পড়ে আছে, তাহলে সেটিকে তুলে নিয়ে শুশ্রূষা করত। আর যদি দেখতো যে সেটি জখম হয়েছে, তাহলে পাঠিয়ে দিত চাঁদনী চকের পক্ষী হাসপাতালে। রেসকোর্স রোডের বাড়িতে একটা গাছের কোটরে একবার একটা গোখরা সাপ দেখা গিয়েছিল। সেটাকে সে মেরে ফেলা হবে, তাতেও রাজীবের আপত্তি। বাগানের মধ্যে একটি মাটির পাত্রে কিছু জোয়ার দানা রেখে দিত, পাখিরা খাবে। জনপথের বাড়িতে এসে দেখেছিলাম যে ঘরগুলোর মধ্যে চড়ুই পাখি বাসা বেঁধে রয়েছে। সে সব ভেঙে ফেলার দরকার ছিল, কিন্তু রাজীব তাও ভাঙতে দেয়নি। ঘরের জানালা খুলে না দিলে চড়ুই পাখিরা বাইরে বেরিয়ে তাদের ছানাদের জন্য খাবার জোগাড় করে আনতে পারবে না। সির্ফ এই কারণেই রাজীব একেবারে ভোর না হতেই বিছানা থেকে উঠে ঘরের জানালা খুলে দিত। যতই গরম পড়ুক, সব পাখি যতক্ষণ না ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্যান চালাতে দিত না, পাছে তারা জখম হয়। রাস্তাঘাটে কতই তো দুর্ঘটনা ঘটে, সবাই কি আর সেদিকে ফিরে তাকায়? রাজীব ছিল সেই ধরনের লোক যারা থেমে দাঁড়ায়, জিজ্ঞেস করে যে কোনো সাহায্যের দরকার আছে কিনা। দরকার থাকলে আহত ব্যক্তিটিকে সে হাসপাতালে নিয়ে যাবে, ব্যবস্থা করবে যাতে প্রাথমিক চিকিৎসার পরে যে শুশ্রূষা দরকার সেটাও ঠিকমতো হয়। দয়ালু স্বভাবের মানুষ ছিল রাজীব। তার আচার আচরণ দেখলেই তা বোঝা যেত। তার ব্যবহার ছিল আন্তরিক, রসিক মানুষ। তার চরিত্রে কোনো কৃত্রিমতা ছিল না, ফলে প্রায় সবাই তার প্রতি আকৃষ্ট হতো। রাজীবের বন্ধুমহল ছিল বিরাট, যেমন তাদের সঙ্গে তেমন পারিবারিক বৃত্তের বাইরেও আত্মীয় স্বজনদের সঙ্গেও তার ব্যবহার ছিল মমতাময়। বোঝা যেত তাদের ভালো মন্দের কথা সে ভাবে। তার আচার ব্যবহারের যে করুণা আর সৌজন্য দীপ্তি পেত, তার উৎস ছিল তার অন্তঃস্থল। অন্তরে সে ছিল সুখী মানুষ। এ হলো এক ধরনের শান্ত স্বয়ংসম্পূর্ণতা, যা ব্যাখ্যা করা কঠিন। আবার এত যে তার বন্ধু, তাদের কারোর সঙ্গেই যে খুব ঘনিষ্ঠ হওয়া দরকার এমনও সে মনে করত না। নিজের পরিবারের বাইরে এমন কেউ ছিল না তার আনন্দ, দুঃখ অথবা উদ্বেগকে যার সঙ্গে সে ভাগ করে নিতে পারে। পারিবারিক বৃত্তের বাইরেও আত্মীয় স্বজনদের মধ্যে আবার যাদের সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল হৃদ্যতাপূর্ণ, তুলনায় তারাই ছিলেন রাজীবের আরেকটু কাছের মানুষ। গান্ধী হোক, কল হোক, নেহরু হোক, আত্মীয় স্বজনদের সকলের প্রতি যেমন তার মায়ের, তেমন তারও মনোযোগ ছিল। তবে তাদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর জমায়েতে যোগ দিতে তার তেমন উৎসাহ ছিল না। এ ব্যাপারে সে বোধ হয় তার বয়সের সেই সব মানুষের মতোই ছিল, অল্প বয়সে যারা বাড়ি থেকে একটু দূরে থেকেছে এবং মেলামেশা করেছে শুধু সমবয়সী ছেলেদের সঙ্গে। স্কুল কলেজে তার সহপাঠী ছিলেন, পরবর্তী সময় তার সহকর্মী ছিলেন, কিংবা একই বিষয়ে আগ্রহ। প্রধানত এই ধরনের মানুষেরাই ছিলেন রাজীবের বন্ধু স্থানীয়। 1982 সালে রাহুলকে তিনি একটি চিঠি লেখেন। তাতে খুবই সহজভাবে বলেন যে বন্ধুত্ব বলতে ঠিক কী বোঝায়, কথাগুলো তার দূরদর্শিতার পরিচয় দিচ্ছে। তিনি লিখেছিলেন, ভালো বন্ধু পাওয়া যে সহজ নয় এটা তুমিও বুঝতে পারবে, তবে ভাগ্যবান হলে এমন দু একটি বন্ধু পেয়ে যেতে পারো, তারা যেমন ভালো তেমন নির্ভরযোগ্য। দুর্দিনেও তারা তোমাকে ছেড়ে যাবে না। কথাটা শুনে ঘাবড়ে যেও না। বড় হলে একটা কথা বুঝতে পারবে, সেটা এই যে যাদের এককালে বন্ধু বলে মনে হতো তারা সত্যিকারের বন্ধু নয়। ভালো বন্ধু যদি চাও তো তোমাকে ভালো বন্ধু হতে হবে, তোমাকে দিতে শিখতে হবে, আর তাতেই খুশি থাকতে হবে। রাজীব যা গভীরভাবে বিশ্বাস করত, এ তারই অভিব্যক্তি। কিছু পাবার জন্য যদি দাও, তাহলে সে দেওয়ার কোনো মূল্য নেই। প্রতিদানের কথা না ভেবেই দিতে হয়, তাতেই পাওয়া যায় প্রকৃত তৃপ্তি। এইরকম ভাবত বলেই কোনো বন্ধু যখন তার বন্ধুত্বের মর্যাদা রাখেনি, তখনও তাকে ক্ষুব্ধ হতে দেখা যেত না। ভিতরে ভিতরে সে কি আর হতাশ বোধ
করতো না, করতো, আহত হতো, কিন্তু একই সঙ্গে দায়টা নিয়ে নিত নিজের উপরেই। যে তার বিশ্বাস ভেঙেছে তাকে দোষ না দিয়ে নিজেরই বিচার বুদ্ধিকে দোষ দিত। রাজীবের চরিত্রের এই যে বৈশিষ্ট্য, এটা বরাবরই দেখা গেছে। এমনি কি পরবর্তীকালে ভুল বোঝাবুঝির পরিণাম যখন আরও গুরুতর হয়ে দাঁড়াতো, তবে ওই যে বলেছি, ভিতরে ভিতরে সে ছিল ধীরস্থির মানুষ, ফলে তার উপরে যতই আক্রমণ আসুক তাতে সে কখনো বিচলিত হতো না। রাজীব যখন প্লেন চালাবার চাকরি করত, বিবেকবান পেশাদার মানুষ হিসাবে সে তখন তার সহকর্মীদের শ্রদ্ধা পেয়েছে। ফ্লাইট প্ল্যানিং, শিডিউল আর প্লেনের নানা যান্ত্রিক সমস্যার প্রতিটি খুঁটিনাটি ব্যাপারের দিকে নজর থাকতো তার। সহকর্মীরা অবশ্য তাই নিয়ে তাকে ঠাট্টা করতে ছাড়তো না। তবে রাজীবের চরিত্রই হচ্ছে ওই রকম, দায়সারাভাবে কাজ করা তার ধাতে নেই। তাই বলে যে সে তার সহকর্মী পাইলটদের অনুরোধ রাখতে পিছপা হতো তাও নয়। কোনো একটা অসুবিধা দেখা দিয়েছে বলে কেউ যদি কোনো ফ্লাইটের দায়িত্ব নিজে না নিয়ে তাকে নিতে বলতো, তবে তখনই সে রাজি। পদমর্যাদার ব্যাপারে কে উঁচু আর কে নিচু তা নিয়ে কখনো সে মাথা ঘামাতো না। পরিশ্রমের মর্যাদার ব্যাপারটাও সে তার বাবার কাছে শিখেছিল। পরে সে বলেছে, নিজের হাতে কাজ করার মধ্যে, হাতে তেল কালি মাখার মধ্যেও কোনো অমর্যাদা নেই। ইঞ্জিনিয়াররা কোনো একটা যন্ত্র মেরামত করছে, এটা দেখলে হাসি মুখে আস্তিন গুটিয়ে সে তাদের সাহায্য করতে লেগে যেত। কাজের প্রতি প্রতিটি কর্মীর যে শ্রদ্ধা থাকা উচিত সেটা তার ছিল বলেই এ ব্যাপারে কোনো অবহেলা সে সহ্য করতে পারত না। ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে রাজীব আর আমি আমার বাবা আর মায়ের কাছে ইতালিতে গিয়েছিলাম। সেই সময় এমন একটা বিপর্যয় ঘটে যে আমাদের সকলেরই জীবন বিন্যাস একেবারে পাল্টে যায়। প্লেন দুর্ঘটনায় সঞ্জয় মারা গেল। তার বয়স তখন মাত্রই 33 বছর। তার মৃত্যুর বেদনা আমাদের প্রত্যেকের জীবনেই খুব বড় হয়ে বেজেছিল। সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন রাজীবের মা। এমনিতে তিনি সাহসী মানুষ, সহজে বিচলিত হন না, কিন্তু আকস্মিক এই ঘটনায় ভিতরে ভিতরে তিনি একেবারে ভেঙে পড়েন। সাহায্যের জন্য এই সময় তিনি কার দিকে বাড়িয়ে দিবেন তার হাত, পৃথিবীতে এমন মানুষ তখন মাত্র একজনই ছিল। রাজীব আর আমি 15 বছর ধরে পরস্পরকে চিনি। তার মধ্যে এই সর্বপ্রথম আমাদের সম্পর্কে একটা টেনশন, একটা অস্থিরতার ভাব দেখা দেয়। বাঘিনীর মতো তখন আমি লড়ে গিয়েছিলাম তার জন্যে, আমাদের জন্যে, আমাদের ছেলে মেয়েদের জন্যে। দুজনে মিলে যা আমরা গড়ে তুলেছি যেই জীবনের জন্য, সে যা ভালোবাসে সেই প্লেন চালাবার কাজে সে যাতে স্থির থাকতে পারে তার জন্যে। নানা মানুষের সঙ্গে আমাদের জটিলতাহীন সহজ সরল বন্ধুত্বের সম্পর্কগুলোকে রক্ষা করবার জন্য, এবং সর্বোপরি আমাদের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য। স্বাধীনতা বলতে প্রতিটি মানুষের যে সরল অধিকার আমি বুঝি, অনেক যত্নে এতকাল তাকে আমরা রক্ষা করে এসেছি। রাজনীতির জগৎটাকে আমরা দূর থেকে দেখতাম। জীবনের একটা লক্ষ্য ঠিক করে নেওয়া আর উচ্চাভিলাষ তো এক ব্যাপার না। এই দুইয়ের মধ্যে রয়েছে একটা সূক্ষ্ম পার্থক্য। সেই পার্থক্যটাকে আমরা শনাক্ত করতে শিখেছিলাম। কিছু লোক আছেন, তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে চান, সমাজকে প্রগতির পথে এগিয়ে নিতে চান। ক্ষমতা তাদের কাছে আর কিছুই নয়, এই লক্ষ্য অর্জনের উপায় মাত্র। তাদের সংখ্যা অবশ্য বেশি নয়। সেক্ষেত্রে বিস্তর মানুষ ক্ষমতা চায় স্রেফ ব্যক্তিগত অথবা গোষ্ঠীগত প্রভুত্বের জন্য। প্রথম ক্ষেত্রে এই সন্তোষলভ্য যে হ্যাঁ, লক্ষ্যটা অর্জন করা গেল। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতার মাধ্যমে যা পাওয়া যায় তা হলো স্রেফ বাইরের জৌলস আর চিকনাই খোসামত আর খাতির। ক্ষমতা যে কত বড় বোঝা রাজীব তা জানতো যে ঘটনাকে কিভাবে বিকৃত করা হয়, যার ফলে কত সহজে ঘটে ভুল বোঝাবুঝি, আর তার পরিণামে ব্যক্তি জীবনে সৃষ্টি হয় কি অসহায় অবস্থার। তখনও চুপ করে থাকার জন্য দরকার হয় কি অসীম শক্তি, তাও সে জানত। তার মা চেয়েছিলেন তার দেশের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে। তার জন্য কি নিদারুণ বাধা বিপত্তির বিরুদ্ধে দিনের পর দিন, বছরের পর বছর তাকে লড়তে হয়েছিল, সে তা দেখেছে। যারা বিশ্বাস করতো যে স্রেফ ক্ষমতার জন্যই তিনি ক্ষমতা চান, তারা তো তাকে ব্যঙ্গ বিদ্রূপ করতে ছাড়েইনি, কিন্তু সে দেখেছে যে তখনও তার মা ভেঙে পড়েনি, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। গত কয়েক বছরের রাজনীতির জগৎটাকে রাজীবের সঙ্গে আমারও খুব কাছের থেকে দেখা হলো। রাজনীতির কিছু কিছু খারাপ দিকও তখন আমরা দেখেছি। আমার শাশুড়ি মাতার কয়েকজন সিনিয়র সহকর্মীর কথা বলি, এরা তার সঙ্গে যৌথভাবে নীতি নির্ধারণ করেছেন।
তার কর্মসূচির প্রতি সমর্থনও জানিয়েছেন, অথচ তার নিন্দা করতে তাদের বাধেনি। তাছাড়া যেসব রাজনৈতিক সহকর্মীকে তিনি বিশ্বাস করতেন, তারাও অনেকে তাকে পরিত্যাগ করে শুরু করেছেন তার তিক্ত সমালোচনা। তার বিরুদ্ধে যে বিশ্বতগার চলছিল, সাধারণ মানুষরাও তাতে ভয় পেয়ে যায়। রাজনীতিক হিসাবে রাজীবের জীবন যে কী রকম দাঁড়াবে সে আমরা দুজনেই বুঝতে পেরেছিলাম। অন্তদণ্ডে রাজীবও তখন খুব ক্ষতবিক্ষত হয়েছে। সে দেখতে পাচ্ছে যে তার মা দাঁড়িয়ে আছেন বিধ্বস্ত, একা। জীবনে আর কখনো তাকে পাশে পাবার এত দরকার তার হয়নি। কিভাবে তাকে এখন ফিরিয়ে দেবে সে? কি করে বেছে নেবে পরিত্রাণের সহজ পথ? রাজীবের মাকে নিজের মায়ের মতোই আমি ভালোবাসতাম। তার কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল আমার। মায়ের প্রতি রাজীবের কর্তব্যের ব্যাপারটাও আমি বুঝতে পারছিলাম। আবার একই সঙ্গে রাগ হচ্ছিল আমার। আমি রেগে যাচ্ছিলাম সেই ব্যবস্থাটার উপরে যা তাকে বলি হিসেবে চাইছে। আমি একেবারে স্পষ্ট বুঝতে পারছিলাম যে সে চূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মনে আছে একটা বছর তখন ঘোর অসহায় অবস্থার মধ্যে কাটায়, যেন আমাদের সামনেই এক বিশাল খাদ। প্রতিটি মিনিটই যেন একটু একটু করে সেই খাদের দিকে আমাদের ঠেলে দিচ্ছে। তখনও এই আশা ছাড়িনি যে দৈব কোনো ঘটনা ঘটবে, খুঁজে পাওয়া যাবে এমন কোনো সমাধান যা আমাদের সকলের পক্ষে গ্রহণযোগ্য হবে। শেষ পর্যন্ত আমি বুঝতে পারি এই যে অন্তদণ্ডে রাজীব ক্ষতবিক্ষত হচ্ছে, এটা দেখে যাওয়া আর আমার পক্ষে সম্ভব নয়। ও তো আমারই রাজীব, পরস্পরকে আমরা ভালোবাসি। ওর যখন মনে হচ্ছে যে মায়ের দিকে ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার, মায়ের পাশে গিয়ে দাঁড়ানো দরকার, তখন যে শক্তির সঙ্গে লড়াই করা আমার সাধ্যাতীত, তার কাছে আমি নতি স্বীকার করবই। তবে যেখানেই ওকে নিয়ে যাক সেখানেই যাব ওর সঙ্গে। রাজীব যেদিন রাজনীতিতে যোগ দেবে বলে মনস্থির করে, সেদিন থেকেই পাল্টে যায় আমাদের জীবন। এর আগে তার কর্মজীবনের ধারাটা ছিল অন্যরকম, কয়েকটা দিন কাজকর্মে একেবারে ঠাসা, তো তারপরেই আবার টানা কয়েকদিনের অবসর। এখন সেটা পাল্টে গেল। এর আগে যে জীবন আমরা যাপন করেছি তা ছিল অন্তরঙ্গ ঘনিষ্ঠ, তার সব কিছুই আমি চিনতাম। এখন সে ভিড়ের মানুষ, নিত্য তার কাছে শয়ে শয়ে লোক আসছেন রাজনৈতিক নেতারা, পার্টি কর্মীরা, আসছেন তার নির্বাচন কেন্দ্র আমেথির লোকজনেরা, এসে তাদের জরুরি নানা সমস্যার আর দাবির কথা তাকে জানাচ্ছেন। তার সময়ে এখন আর কোনো ফাঁকফোকর নেই, ফলে দিনের মধ্যে যখন যেটুকু ফুরসত পায় আমাদের সঙ্গে কাটাবার জন্য, বড় মহার্ঘ বলে মনে হয় সেই সময়টুকুকে। প্রায় তাকে সফরে বেরোতে হয়, রাত জেগে কাজ করতে হয়, তখন তার দেখা মেলে না। এই যে অদর্শন, এতেই আমরা অভ্যস্ত হয়ে উঠতে লাগলাম। এছাড়া তো উপায় নেই, হাজার কাজ। এই যে হঠাৎ হঠাৎ তার সময়ের উপরে থাবা বসাচ্ছে, রাজীবকে এর জন্য কখনো বিচলিত হতে দেখিনি, কখনো তাকে কাজের এই চাপ নিয়ে অভিযোগ করতে শুনিনি। তার নিরিবিলি জীবনের পর্দাটা যে ঘুচে গেছে তা নিয়েও না, যেন যে কাজ তাকে করতেই হবে মনের ভিতরে সে তা গ্রহণ করেছিল, শান্তভাবে মনস্থির করে ফেলেছিল যে কাজটা সে করে যাবে। এই যে তার নতুন জীবন, নিজের অস্তিত্বের কতখানি সে এতে নিবেদন করেছিল, রাহুলকে লেখা তার সেই সময়কার একটা চিঠিতে সে কথা ফুটে উঠেছে। কিছু যখন তোমাকে করতে হবে তখন মনে রেখো যথাসম্ভব ভালোভাবেই সেটা করা উচিত। মাঝপথে দাঁড়িয়ে যেও না, বলো না যে যা হয়েছে তাই যথেষ্ট, যতটা তোমার সাধ্যে কুলায় ততটা তো তোমাকে করতেই হবে, আর তারপরেও করতে হবে আরেকটু চেষ্টা। যদি এটা একটা দৌড়ের প্রতিযোগিতা হয় তাহলে ওই বাড়তি একটুখানি তো তোমাকে ঢেলে দিতেই হবে, তাতে তোমার মনে হবে যেন ফুসফুস ফেটে যাচ্ছে, কিন্তু একমাত্র তাহলেই তুমি পারবে সকলকে ছাড়িয়ে এগিয়ে যেতে। তোমাকে চেষ্টা করতে হবে, খাটতে হবে, যতক্ষণ না কাজটা একেবারে নিখুঁত হয়। এগুলো খুঁটিনাটি ব্যাপার, কিন্তু এরই ফলে ঘটে যায় বড় বড় পার্থক্য। রাজীব যতই কাজে জড়িয়ে যেতে লাগলো ততই অভাব বোধ করতে লাগলো পারিবারিক সান্নিধ্যে। যে জগৎটা তার একান্ত পরিচিত, সেখানে সকলের সঙ্গেই তার সম্পর্কের বন্ধনগুলো অত্যন্ত দৃঢ় ও সহজ সরল। রাজনীতির জটিলতার মধ্যে ঢোকার পরে তাদের উপরে তার নির্ভরশীলতা ক্রমে আরও বেড়েই যায়। সাংসারিক বৃত্তের মধ্যে তো তাকে ওজন করে কথা বলতে হয় না, কতটা বললো আর কাকে বললো সেসব ভেবে দেখতে হয় না। সেখানে আমরা তার প্রতীক্ষায় রয়েছি। রাজনীতির বৃত্তের বাইরে তারই জন্য রচনা করে রেখেছি একটি শান্তির নীড়। তার প্রতি আমাদের যে ভালোবাসা তা তো একেবারেই নিঃশর্ত। এই সময় রাজীব আমাকে লিখেছিল, হিন্দুদের শাস্ত্রে কি বলে জানো? বলে যে পুরুষরা হলো অর্ধেক ব্যক্তি, বাকি অর্ধেক তার স্ত্রী, দুয়ে মিলে তবে সম্পূর্ণ একটি মানুষ। আমারও ঠিক তাই মনে হয়। আমি জানি তুমি না থাকলে সবই বড় কঠিন হয়ে দাঁড়াতো, আরও কঠিন হতো এই জন্য যে এখন আমি রাজনীতিতে ঢুকেছি।
রাজীবের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে এই ঘটনার সঙ্গে খাপ খাইয়ে নিতে আমার আরও কিছুটা সময় লেগে যায়। এটা আরও এই জন্য যে আমাদের জীবনকে এই ঘটনা তখন অনেকটাই পাল্টে দিতে শুরু করে। পুরনো তিলরঙা ছবিকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনার যে কাজ, সেটা শেখার শখ আমার অনেক দিনের। তবে এর আগে সেই শখটা আমি মেটাতে পারিনি। এবার সংসারের কাজকর্ম সেই আগের মতোই করতে হয়, কিন্তু সেসব করে যোগ দিই রেস্টোরেশনের একটা ট্রেনিং কোর্সে। তবে এমনভাবে আমার সময় আর এঙ্গেজমেন্ট ঠিক করে নিতে হয় যাতে রাজীব আর আমার শাশুড়ি মা যেটুকু সময় বাড়িতে থাকেন তখন আমিও বাড়িতে থাকতে পারি। শাশুড়ি মার বেদনা যে কত গভীর তা তো আমরা জানতাম। রাজীবের আর আমার তাই মনে হতো যে এখন আরও বেশি করে তার কাছে থাকা দরকার, তাকে আগলে রাখা দরকার। আমাদের পরিবারে এই সময় আরও কিছু পরিবর্তন দেখা দেয়। 1982 সালে রাহুলকে রাজীব লিখেছিল, আমি আমেথিতে যাচ্ছি, সঙ্গে তোমার মাও যাচ্ছেন। গোড়ায় গোড়ায় সবাই তার দিকে ফেলে করে তাকিয়ে থাকবে, তাতে তোমার মায়ের অসুবিধা হবে। যতক্ষণ না এতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন ততক্ষণ তিনি অস্বস্তি বোধ করবেন। তবে কিনা তিনি খুবই সাহসী। 1982 সালে রাহুলকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, প্রিয়াঙ্কাকে পাঠানো হবে 1983 সালে। রাজীবের এই একটা দৃঢ় প্রত্যয় ছিল যে এর ফলে ওদের যে অভিজ্ঞতা হবে তাতে ওরা মনের দিক থেকে শক্তপোক্ত আর সাহসী হয়ে বেড়ে উঠতে পারবে। তবে কিনা আমাদের পরিবার সম্পর্কে যে ঘনীভূত ব্যক্তিগত বিরুদ্ধতা তখন দেখা দিয়েছে, তার ঝাপটা ওরা সামলাতে পারবে কিনা তা নিয়ে তার উদ্বেগ ছিল। দিল্লির স্কুলে যখন পড়তো তখনও ওদের জীবনে দেখা দিয়েছিল এই সমস্যা। কিছু কিছু সহপাঠী কখনো কখনো তাদের ব্যঙ্গ বিদ্রুপ করত, কিন্তু আমরা তখন কাছে ছিলাম বলে তাদের ভরসা জোগাতে পারতাম। এই ভরসা জোগাবার জন্য রাহুলকে সে প্রায়ই চিঠি লিখত কাগজে। কখনো কখনো তোমার দাদিমা অথবা আমার সম্পর্কে নানা রকম খবর দেখবে, তাতে উদ্বেগ বোধ করো না। এমনও সম্ভব যে স্কুলের কিছু ছেলে এই নিয়ে তোমাকে খ্যাপাচ্ছে, কিন্তু এটা জেনো যে এইসব খবরের অধিকাংশই সত্য নয়। তোমাকে উত্তেজিত করার চেষ্টা হবে, কিন্তু কি করে তার মোকাবিলা করতে হয় সেটা শিখতে হবে তোমাকে। উত্তেজিত করার, রাগে দেবার এই যে চেষ্টা, এর ঊর্ধ্বে তোমার ওঠা চাই। এইসব যেন তোমাকে বিচলিত না করে। পাঞ্জাবের অবস্থা ইতিমধ্যে দেশের ঐক্যর পক্ষে এক মস্ত বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। বিচ্ছিন্নতাবাদী দলগুলোর শক্তি ক্রমে বেড়ে যাচ্ছিল। উগ্রপন্থীদের হাতে পাশবিক হত্যাকাণ্ডের সংখ্যাও বাড়ছিল সেই সঙ্গে। আমাদের সতর্ক করে দেওয়া হয়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার নামও তাদের সঙ্গে তাদের খতমের খাতায় উঠেছে। বিপদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বোর্ডিং স্কুলে তাদের নিরাপত্তার ব্যবস্থা করার সমস্যাও বেড়ে যায়। 1984 সালের বসন্তকালে দিল্লির স্কুলে তাদের ভর্তি করা হয়। তাদের জীবন বিন্যাসে এই একটা ব্যাঘাত ঘটল। পরে অবশ্য এমন ব্যাঘাত আরও অনেক ঘটেছে। যাই হোক, এর একটা ভালো দিকও ছিল। এর ফলে তাদের দাদির জীবনের শেষ 6টা মাস তারা তার সঙ্গে কাটাতে পেরেছে। তাদের কাছে পেয়ে তিনি তো খুবই খুশি, তবে একই সঙ্গে তাদের নিরাপত্তা নিয়েও তারা তখন দুশ্চিন্তায় ছিল খুব। আমাদের বাড়ি থেকে তার আকবর রোডের দপ্তরে যেতে হলে একটা গেট পার হতে হয়। নাতি নাতনিকে একাধিকবার তিনি বলে দিয়েছিলেন যে তারা যেন কখনো ওই গেটের ধারে গিয়ে খেলা না করে। ঠিক ওইখানেই তাকে হত্যা করা হয়। এই ঘটনার কয়েক মাস পর রাজীব তার ছেলে মেয়েদের লিখেছিল, তোমাদের দাদি যে জানতেন ওই দিনই তার মৃত্যু ঘটবে। এতে আমার কিছুমাত্র সন্দেহ নেই। কি করে জানতেন অথবা কেনই বা জানতেন তা জানি না, তবে জানতেন ঠিকই। তার অনেক কাজের মধ্যে দিয়েই এই ইঙ্গিতটা পাওয়া যাচ্ছিল যে আমাদের ছেড়ে তিনি যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছেন। সত্যি যে তিনি আমাদের ছেড়ে যেতে চাইছিলেন তা নয়, তবে কিনা কয়েকটা খুব কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হয়েছিল জনগণের নেত্রী হিসাবে, যা তার করণীয় ছিল, তাই তিনি করেছিলেন। অপারেশন ব্লু স্টারের পর আমাদের জীবনে একটা অশুভ ছায়া এসে পড়েছিল। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবস্থা কেমন হবে শাশুড়ি মা রাজীব ও আমাকে তা বলে গিয়েছিলেন। এ ব্যাপারে তিনি লিখিয়েও রেখে যান তার নির্দেশ। রাহুলকে ডেকে তার সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেছিলেন সময় যখন আসবে সে যেন তখন শক্ত হয়ে দাঁড়ায়। তিনি তার মতন করে জীবনটা কাটিয়ে গেলেন। যা তার করার ছিল, যা তার পক্ষে করা সম্ভব, তার সবই তো তিনি করেছেন। না, দাদির জন্য রাহুল যেন না কাঁদে। দিন কাটতে লাগলো। দেওয়ালি এলো। দেওয়ালির দিন রাজীব পারতপক্ষে দূরে থাকতো না। দিনটা এবারও সে আমাদের সঙ্গে কাটাবে বলে ওড়িশা থেকে ফিরে আসে। বাড়িতে রয়েছে পুরনো গণেশ মূর্তি। শাশুড়ি মা বরাবরের মতো সেই মূর্তির সামনে প্রদীপ জ্বেলে দিলেন। বাড়িটিকে এ সময় আলো দিয়ে সাজানো হয়, বাজি পোড়ানো হয়। সবাই যোগ দিলাম তাতে। পরদিন সকালে রাজীব চলে যায় পশ্চিমবঙ্গে। সেদিন রাত প্রায় 4টার সময় আমার ঘুম ভেঙে যায়। হাঁফানির ওষুধের দরকার হয়েছিল। পাশের ঘরে শাশুড়ি মা থাকেন।
পাছে তার ঘুমের ব্যাঘাত ঘটে, তাই বিছানার পাশের বাতিটা জ্বেলে খুব সন্তর্পণে আমি ওষুধের আলমারিটার দিকে এগিয়ে যাই। ঠিক তখনই খুলে যায় দরজা। আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। টর্চ হাতে নিয়েই শাশুড়ি মা আমাদের ঘরে এসে ঢোকেন। তারপর ট্যাবলেটটা খুঁজে নেবার ব্যাপারে আমাকে সাহায্য করে এক গ্লাস পানি আমার হাতে তুলে দেন। নিজের ঘরে যাবার আগে এও তিনি আমাকে বলে গেলেন যে ফের অসুস্থ বোধ করলে আমি যেন তাকে ডাকি। সারাক্ষণ তিনি আসলে জেগেই ছিলেন। পরদিন বললেন যে সপ্তাহের শেষে তিনি একবার কাশ্মীরে যাবেন, তাই নিয়ে কিছু কথা হলো। বললেন যে এই শরৎকালে গিয়ে চিনার গাছের রঙের বাহার দেখতে তার খুব ইচ্ছা করছে। তার জীবনে বিশেষ তাৎপর্য রয়েছে এই আকাঙ্ক্ষার, যেখানে তাদের আদিবাসভূমি, যার নানা স্মৃতি রয়েছে তার জীবনে, যা তার কাছে খুবই অর্থবহ। সেই কাশ্মীরের কাছ থেকে কি তিনি তার শেষ বিদায় নিয়ে আসতে চাইছিলেন? না, সেখানে তার রাত কাটাবার ইচ্ছা ছিল না। তার ভয় ছিল যে ফের হয়তো আমি অসুস্থ হয়ে পড়তে পারি, তাছাড়া আমাকে যে একলা থাকতে হবে, এটাও তার ভালো লাগছিল না। শেষ পর্যন্ত ঠিক হলো যে নাতি আর নাতনি তার সঙ্গে যাবে। 28 অক্টোবর তারিখে তিনি ফিরে এলেন। শান্ত একটা সন্ধ্যা কাটালেন আমাদের ঘরে বসে। সাধারণত যা করেন তার পড়ার ঘর থেকে একটা বেতের মোড়া আর ফাইলপত্র নিয়ে এসে কাজে বসে গেলেন। তার মধ্যেই মাঝে মধ্যে তাকাচ্ছিলেন টেলিভিশন সেটের দিকে, আর নয়তো আমাদের সঙ্গে টুকরা টুকরা দু একটা কথা বলছিলেন। পরদিন সকালে তিনি উড়িষ্যা সফরে বেরিয়ে যান, ফিরে আসেন তার পরের দিন রাতে। সেই দিনই তিনি ভুবনেশ্বরে এক জনসভায় বলেছিলেন, আমি বেঁচে রইলাম কি মারা গেলাম তাতে আমার কিছু যায় আসে না, যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছি কাজ করে যাব, আর যখন মারা যাব তখন আমার প্রতিটি রক্তবিন্দু পুষ্টি যোগাবে আমার এই স্বাধীন অখণ্ড দেশকে, একে আরও শক্তিমান করে তুলবে। 31 অক্টোবর দিনটা ছিল কাজকর্মে ভরা। রাতে আমাদের বাড়িতে সেদিন আনুষ্ঠানিক একটা ডিনারের ব্যবস্থাও ছিল। স্কুলে যাবার আগে প্রিয়াঙ্কা রোজই দাদিকে একটা চুমু খেয়ে তার কাছ থেকে বিদায় নেয়। সেদিন তিনি তাকে একেবারে জাপটে ধরে বুকের মধ্যে টেনে নিলেন। তারপর এর আগেও যা বলেছিলেন রাহুলকে ফের ডেকে তিনি স্মরণ করিয়ে দিলেন সে কথা। বাইরে যাবার জন্য যখন তিনি তৈরি হয়ে নিচ্ছেন, তখন আমি তার ড্রেসিং রুমে গিয়ে ঢুকি। ডিনারে কি পরিবেশন করা হবে তাই নিয়ে আমাদের মধ্যে অল্প দু একটা কথাবার্তা হয়। তার বেরোতে দেরি হয়ে যাচ্ছিল বলে তখনকার মতো ঠিক হয় যে দুপুরে তো তিনি খেতে আসবেন, পাকা কথাবার্তা তখনই হবে। বাথরুমের দিকে পা বাড়িয়েছি, এমন সময় একটা শব্দ শুনতে পাই, যেন খুবই কাছে কেউ দেওয়ালির পটকা ফাটিয়েছে, অথচ ঠিক পটকার শব্দও যেন নয়। ছেলে মেয়েদের ন্যানিকে ডেকে বলি, কি হয়েছে দেখো তো। তার চিৎকার আমার কানে আসে। তৎক্ষণাৎ বুঝতে পারি যে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ঘর থেকে ছুটে বেরোই। গিয়ে দেখি আমার শাশুড়ি মাকে একটা অ্যাম্বাসাডর গাড়ির পেছনে ছিটে শুয়ে রাখা হয়েছে। টান হয়ে শুয়ে আছেন নিষ্প্রাণ। তার পাশে আমি নতজানু হয়ে বসি। রাস্তার কাছে তখন ভিড়। তার ভিতর দিয়ে ধীর গতিতে গাড়ি এগোতে থাকে হাসপাতালের দিকে। মনে হয়েছিল যেন একটা মস্ত বড় দুঃস্বপ্নের মধ্যে দিয়ে আমরা চলেছি। মাথার মধ্যে এলোমেলো নানা রকমের চিন্তা। উনি কি মূর্ছিত হয়ে আছেন? যে কোনোভাবেই হোক ওকে কি বাঁচানো যায়? রাজীব কোথায়? বাচ্চারা কোথায়? উনি যে মারা গেছেন, সব যে শেষ, কিছুতেই তা যেন বিশ্বাস হতে চাইছিল না। ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো। লোকজন, আত্মীয় স্বজন তারা আসছেন, চলেও যাচ্ছেন। কে যেন বলল যে স্কুল থেকে ছেলে মেয়েদের সাফদারজং রোডের বাড়িতে নিয়ে আসা হয়েছে। রাজীব পশ্চিমবঙ্গে, তাকে শুধু এইটুকুই বলা হয়েছে যে তার মা হতো। বিমানে করে দিল্লিতে ফিরে আসার সময় রেডিওতে সে খবর পায়। 3:15 সময় সে হাসপাতালে পৌঁছায়। তার সঙ্গে অনেক লোকজন। মনে পড়ে যে মাত্র এক মুহূর্তেই জন্য হলেও তখন আমরা তাকে একা পেতে চাইছিলাম। সে আমাকে যা বলল তাতে বুঝলাম ওরা তাকে দলের নেতৃত্ব হাতে নিতে বলছেন। প্রধানমন্ত্রী হিসাবে তাকে এবার শপথ নিতে হবে। কাকুতি মিনতি করে বললাম, না, এটা যেন ওদের করতে দেওয়া না হয়। শুধু যে তাকেই বলেছিলাম তা নয়, তার সঙ্গে যারা ছিলেন বলেছিলাম তাদেরও। আমার ভয় ছিল প্রধানমন্ত্রী হলে তাকেও হত্যা করা হবে। রাজীব আমার হাত ধরে আমাকে বুকে টেনে নিল, আমাকে শান্ত করার চেষ্টা করলো, বলল এছাড়া গত্যন্তর নেই, আর তাছাড়া প্রধানমন্ত্রী হোক আর নাই হোক, হত্যা তাকে করাই হবে। 19 নভেম্বর আমার শাশুড়ি মাতার জন্মদিন। রাজীব আর আমি সেদিন আলাদা আলাদা সই করে একই রকমের দুটি নির্দেশপত্রের খসড়া তৈরি করি আমাদের ছেলে মেয়েদের জন্য। রাজীব যে
নির্দেশপত্রটিতে সই করে তাতে লেখা ছিল, আমি ও আমার স্ত্রী সোনিয়া যদি একই সঙ্গে অথবা মোটামুটি একই সময়ে ভারতের অথবা ভারতের বাইরে একই জায়গায় অথবা আলাদা আলাদা জায়গায় মারা যাই, তাহলে আমাদের মৃতদেহ দুটিকে দিল্লিতে এনে কোনো উন্মুক্ত জায়গায় হিন্দু শাস্ত্রবিধি অনুযায়ী একই সঙ্গে আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই আমাদের মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে দাহ করা চলবে না। আমাদের যা প্রথা সেই অনুযায়ী আমাদের জ্যেষ্ঠ সন্তান রাহুল আমাদের চিতায় অগ্নিসংযোগ করবে। আমার পূর্বপুরুষদেরও চিতাভস্ম যেখানে বিসর্জন দেওয়া হয়েছিল, আমাদের চিতাভস্ম সেই এলাহাবাদে ত্রিবেণীর গঙ্গায় বিসর্জন দেওয়া হবে, এই আমার ইচ্ছা। আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিলেন আমার শাশুড়ি মাতা। তরুণীবধূ হয়ে যেদিন আমাদের বাড়িতে এসে ঢুকি, তারপর অনেক সুখের দিন গিয়েছে অনেক দুঃখের দিনও, কিন্তু সুখে দুঃখে সবসময় সেখানে তিনি অটল হয়ে দাঁড়িয়ে থেকেছেন। আর তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে আমাদের জীবন। যাই যখন ঘটুক, এমন কোনো সমস্যা যা সমাধান করতে হবে, এমন কোনো বিবাদ যা মিটিয়ে দেওয়া দরকার, কিংবা এমন কোনো বিশেষ ঘটনা যা নিয়ে আমরা আনন্দের আয়োজন করতে চাই, অমনি আমরা প্রত্যেকেই তারই কাছে ছুটে গিয়েছি। তিনি আমাদের পরামর্শ দিয়েছেন, ভৎসনা করেছেন, উৎসাহ দিয়েছেন, ভালোবেসেছেন। রাজীবের পরিবার বলতে তো শেষ পর্যন্ত শুধু মাই ছিলেন। রাজীব তাকে সব সময় স্নেহশীলা জননী ও বন্ধু হিসাবে পেয়েছে, তবে শেষের 4 বছরে সে যেন আরও বেশি করে তাকে পেয়েছিল। তার মা তখন তার কাছে শুধু মাই নন, আরও বেশি। তিনি তার শিক্ষয়িত্রী, তার নেত্রী। অথচ যে মায়ের ভূমিকা তার জীবনে এত বড়, তার জন্য যে তখন শোক করবে তারও উপায় নেই। নিজের বেদনার কথা যে ভাববে কিংবা প্রকাশ করবে, তার দুঃখ এমন অবসর কোথায়। সেই যে আমাদের শোকে অসার অবস্থা, তার ঠিক পরের একটি ঘটনার কথা আমার স্পষ্ট মনে পড়ে। বাড়ির মধ্যে রাজীবকে সেদিন আমি খুঁজে বেড়াচ্ছি। সে যে কোথায় রয়েছে কেউ তা জানে বলে মনে হলো না। শেষ পর্যন্ত তার মায়ের পড়ার ঘরে তাকে আমি পেয়ে যাই। দেখলাম যে সব জিনিস তার মায়ের জীবন্ত উপস্থিতির সাক্ষ্য বহন করছে, তার দিকে তাকিয়ে রয়েছে সে যেন হারিয়ে গেছে, দাঁড়িয়ে রয়েছে একা একা। তার সঙ্গী বলতে কেউ নেই। মায়ের অভাবটা অনেক সময়ই সে খুব তীব্রভাবে অনুভব করত। বাইরের জীবনের প্রতিটা পদক্ষেপই এমন অনেক কিছু তার চোখে পড়ত যা তাকে মনে করিয়ে দিত তার মায়ের কথা। স্মৃতির বেদনাকে সে শান্তভাবে বহন করত। সে এটা করত তার ভিতরকার সমস্ত সাহস আর ধৈর্যকে নিংড়ে নিয়ে। সে জানতো যে তরুণ বয়সেই তার কাঁধে এসে পড়েছে একটা গোটা জাতির দায়িত্বভার। প্রধানমন্ত্রী হিসেবে রাজীবের শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারকে ঘিরে এঁটে বসে যায় নিরাপত্তা বাহিনীর বলয়। নিরাপত্তার যে ব্যবস্থা এতদিন ছিল তা যে মোটেই পর্যাপ্ত নয়, সদ্য তখন তার প্রমাণ পাওয়া গিয়েছে। নিজের বাড়িতে নিহত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। এই রকমের জরুরি সময়ের কথা ভেবে ন্যূনতম যেসব সুযোগ সুবিধা না রাখলেই নয় হাতের কাছে, তা তখন পাওয়া যায়নি। আবার অন্যদিকে আমাদের আব্রু আর স্বাধীনতার যাও বা খানিকটা এতদিন বজায় রাখা গিয়েছিল নিরাপত্তারক্ষীদের জন্য, তাও আর রইল না। আমার শাশুড়ি মাতা যেদিন নিহত হন, রাহুল আর প্রিয়াঙ্কার স্কুলে যাওয়া সেদিন থেকেই ঘুচে যায়। সফদরজং রোডের বাড়িতে আমরা 15টা বছর একত্রে কাটিয়েছি। 1985 সালের মে মাসে সেই বাড়ি ছেড়ে আমাদের রেসকোর্স রোডের বাড়িতে উঠে আসতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাই নির্দিষ্ট করা হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে। পরের 5টা বছর ছেলেমেয়েদের সেই বাড়ির মধ্যেই আটকা থাকতে হলো। বাড়িতে শিক্ষক আসেন, তার কাছে তারা লেখাপড়া করে। সে একেবারে বন্দি জীবন। ঘরের বাইরে পা বাড়াতে হলে রক্ষী বাহিনীর দ্বারা পরিবৃত না হয়ে একমাত্র আমরা বাগানেই তখন আমরা যেতে পেরেছি। রাজীব খুব শীঘ্রই একেবারে পুরোপুরিভাবে তার কাজে জড়িয়ে গেল। শাশুড়ি মাতার নৃশংস হত্যার যে মানসিক আঘাত, তা পুরোপুরি সামলে উঠতে আমাদের অনেক সময় লেগেছিল। যাদের আমরা সবচেয়ে ভালোবাসি তাদের কথা ভেবে ভয় পাওয়াই তো স্বাভাবিক। রাজীবের বিপদ যে কী গুরুতর আমি তা তো জানতামই, ছেলেমেয়েরাও জানতো। ফলে সবসময়ই আমরা উৎকণ্ঠিত হয়ে থাকতাম। যখন সে বাইরে যেত তখন ফিরতে সামান্য দেরি হলেই আমাদের ভয় হতো যে ভয়ঙ্কর কিছু ঘটছে। ধীরে ধীরে আবার আমরা আমাদের মানসিক ভারসাম্য ফিরে পাই। ছেলেমেয়েরাও লেখাপড়া করতো সকালবেলায়। বাদবাকি সময়টা অন্য কাজে মন বসিয়ে নিজেদের ব্যস্ত রাখত তারা।
আমিও আবার ন্যাশনাল মিউজিয়ামে গিয়ে নতুন করে শুরু করলাম আমার কাজ। রাজীব কখন কাজকর্ম শেষ করে বাড়ি ফিরবে তার জন্য তো অনেকটা সময় অপেক্ষা করতে হতো। সেই সময়টাকেও তখন আমি কাজে লাগিয়েছি। 1922 থেকে 1964 সাল পর্যন্ত আমার শাশুড়ি মা তার বাবাকে যেসব চিঠি লিখেছিলেন আর বাবার কাছ থেকে পেয়েছিলেন যেসব চিঠি, তার বড় একটি সংকলন এই সময়ে আমি সম্পাদনা করি। 1984 সালে সাধারণ নির্বাচনে জনসাধারণের কাছ থেকে যে বিপুল সাড়া পাওয়া যায়, রাজীব তাতে বুঝতে পারে যে তার কাছে কতটা সকলের প্রত্যাশা। এর আগে সে ছিল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক, 3 বছর সে সংসদের সদস্যও ছিল, কিন্তু তখন তার দায়িত্ব ছিল তার নির্বাচন কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ। এখন সে দায়বদ্ধ দেশের 544টি নির্বাচন কেন্দ্রের প্রতিটির কাছেই। বহুদল বিশিষ্ট এক গণতন্ত্রের শুভাশুভ এখন তারই উপরে নির্ভর করছে। রাজনীতিতে সে যে নবাগত, এটাই তার বড় সুবিধা। বিভিন্ন সমস্যা ও জনসাধারণের সম্পর্কে তার যে চিন্তা ভাবনা তা সতেজ ও মুক্ত। শিকড় গেড়ে বসা পুরনো প্রথাগুলোকে সে বাজিয়ে দেখতে চায়, তা নিয়ে প্রশ্ন তুলতে চায়। সে তরুণ, সে উদ্যমে ভরপুর। দেশের ভবিষ্যৎ সম্পর্কে তার একটা বড় মাপের স্বপ্ন রয়েছে। দেশের জন্য সে একটা লক্ষ্য অর্জন করতে চায়, সেদিকেই সে তার পা বাড়িয়ে দিয়েছে। প্রতিটি পদক্ষেপ তাকে আনন্দ দিচ্ছে, তৃপ্তি দিচ্ছে। প্রতিটি বাধাকেই সে নিচ্ছে একটা চ্যালেঞ্জ হিসাবে। নিজের জন্য একটা জমজমাট কর্মসূচি তৈরি করে নিয়েছে, তাতে ঘন্টা 4-5-এর বেশিক্ষণ সে ঘুমাতে পারে না। তার এই কর্মসূচির সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য আমরাও ইতিমধ্যে পাল্টে ফেলেছি আমাদের নানা অভ্যাস। রাত 3টা তো বটেই, অধিকাংশ দিন রাত 4টা পর্যন্ত তার জন্য আমরা জেগে বসে থাকি। পরদিন 9টার মধ্যেই সে ফের দপ্তরে গিয়ে কাজে বসে যায়, ফুল্ল সতেজ। অধিকাংশ দিন একই সঙ্গে আমরা দুপুরের খাওয়া খেতে বসতাম। মিনিট 15 কি বড় জোর, আধা ঘন্টা ঘুমি তখন আবার সতেজ করে তুলতে থাকে। 1981 থেকে 1984 সাল পর্যন্ত অনেকটা সময় এইভাবেই সে একটানা কাজ করে গেছে, কিন্তু এখন এটাই একটা স্থায়ী রুটিন হয়ে দাঁড়ালো। দেখে মনে হতো তার কোনো ক্লান্তি নেই। এত তাড়াতাড়ি পা ফেলে সে হাঁটতো যে অন্যেরা যে পিছনে পড়ে যাচ্ছে তাকে ধরার জন্য হন্তদন্ত হয়ে ছুটে আসছে, এটা লক্ষ্য করে কখনো কখনো আমি তাকে আরও একটু আস্তে হাঁটতে বলেছি। সফরে বেরোলে দুটো থামবার জায়গায় মাঝখানে যে সময়, তারই মধ্যেই সে ঘুমিয়ে নিত, কিন্তু ঘুমিয়ে পড়ার আগে আমাকে নির্দেশ দিতে ভুলতো না যে কেউ যে তার জন্য অপেক্ষা করছেন। এটা দেখলেই আমি যেন তাকে জাগিয়ে দিই। কখনো কখনো আমি তাকে ডেকে না দিয়ে কয়েকটা মিনিট বেশি ঘুমাতে দিয়েছি, কিন্তু সেটা বুঝতে পারলে সে আমাকে ভৎসনা করতে ছাড়েনি। দিল্লিতে দিনটা কিভাবে শুরু হতো বলি। রেসকোর্স রোডে রাজীবের দপ্তরের বাইরে যে লন, তাতে তার জন্য অপেক্ষা করত শয়ে শয়ে মানুষ। রাজনৈতিক আর প্রশাসনিক কাজকর্ম ছাড়াও নানা আনুষ্ঠানিক দায়িত্ব তাকে পালন করতে হতো, তাতে উপস্থিত থাকতে হতো আমাকেও। এই যেমন বিদেশি অভ্যাগতদের অভ্যর্থনা জানানো কিংবা তাদের বিদায় জানানো, সরকারি আরও 5 রকমের অনুষ্ঠানেও হাজিরা দিতে হতো রাজীবকে। রাজীব যেখানেই যাক তার কৌতূহল জাগিয়ে দেবার মতো কিছু না কিছু তার চোখেই পড়তো। সব কিছুতেই তার আনন্দ। কারখানায় গেলে যন্ত্রপাতি দেখে তার আনন্দ, গবেষণাগারে গেলে পরীক্ষা নিরীক্ষার কাজ দেখে, গ্রামে গেলে সেখানকার লোকজনকে দেখে, তাদের ক্ষেতের ফসল দেখে, এমনি কি তাদের ঘরবাড়ি বানানোর যে শৈলী তা দেখেও সে আনন্দ পেত। খুঁটিনাটি যা কিছু তাকে দেওয়া হোক তারই সম্পর্কে তার অসীম মমতা। এক বৃদ্ধা মেজো নারীর পাইপ, একটা বাঁশের ঝুড়ি, একটা কাজ করা শামুকের খোলা, সবই সে যত্ন করে রাখত। সাদর অভ্যর্থনা আর ভ্রাতৃত্বভাবের প্রতীক হিসাবে দেশের নানা অঞ্চলের মানুষ চাইতো যে রাজীব তাদের টুপি আর পোশাক পরুক, তা সে খুশি হয়ে পড়ত। রাজীব ছিল রসিক মানুষ, মজা করতে ভালোবাসত। যেমন নানা অদ্ভুত অবস্থা অথবা মানুষ নিয়ে সে মজা করত, তেমন নিজেকে নিয়েও মজা করতে সে ছাড়ত না। তাকে নিয়ে মজা করলে সে চটে যেত না, আর তাই তার রসিকতায় কেউ ভুল বুঝলে সে ভারী অবাক হতো। ভারতের প্রত্যন্ত ও দরিদ্রতম এলাকাগুলোতে যখন রাজীবের সঙ্গে ঘুরেছি, তখন দেখতে পেয়েছি যে জনসাধারণ কি গভীরভাবে তাকে ভালোবাসে। সে যে তাদের কতটা ভালোবাসে আর তাদের ভালোবাসায় সে যে কতটা উদ্দীপ্ত হয় তাও বুঝতে পারতাম। রাজীব যখনই জনসাধারণের সান্নিধ্যে যেত, তা সে ঝলমলে কোনো উৎসব অনুষ্ঠানই হোক আর দরিদ্রতম কোনো কুটিরেই হোক, তখনই বুঝতে পারতাম যে সেখানে লেগেছে উত্তেজনার ছোঁয়া। রাজীব প্রধানমন্ত্রী বলেই যে এটা ঘটতো তা নয়, এটা ঘটতো তার ব্যক্তিত্বের দীপ্তির জন্য। মানুষ তাতে সাড়া না দিয়ে পারত না। তা সে উত্তর ভারতের উপজাতীয় মানুষদের গ্রামেই হোক, তামিলনাড়ুর কোনো শহরেই হোক, পাঞ্জাবের গ্রামীণ এলাকাতেই হোক, কিংবা মুম্বাইয়ের বস্তি এলাকাতেই হোক, রাজীব কোনো গোষ্ঠী, জাত কিংবা সম্প্রদায়ভুক্ত মানুষ তো ছিল না, সে ছিল ভারতীয়। ফলে সবাই তাকে আপন ভাবত। গ্রামে আর শহরে রাজীব ঘুরত তার জিপ চালিয়ে।
যেখানেই তার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে জনতা, সেখানেই সে থেমে পড়ত। আমাদের দেরি হলে তারা চলে যেত না, তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকতো। অনেক রাত করে দূরের কোনো অঞ্চলে যখন পৌঁছাতাম, কেউ এসে একটা লণ্ঠন উঁচিয়ে ধরতো তার মুখের কাছে, রাজীবকে হাসতে দেখলে তাদের চোখের কোণে ঝিলিক দিয়ে উঠত আশ্চর্য সেই আনন্দ, যা আমাদের পরিচিত। তারা চাইতো তাদের পরিবারের অন্যান্যদের সঙ্গে রাজীবের দেখা হোক, চাইতো যে রাজীব আমাদের সদ্যজাত শিশুর নামকরণ করুক, তাদের সদ্যজাত শিশুর নামকরণ করুক। তাই চাইতো যে তাদের তরুণ দম্পতিকে সে আশীর্বাদ করুক। তাদের খাদ্য যে যত সামান্য, তাই সে তাদের সঙ্গে আনন্দ করে খেত। তাদের সান্ত্বনা দিত, প্রশ্ন করত সরল ভাষায়। তারা তাদের দুঃখ কষ্টের যে অকপট বর্ণনা দিত, তা সে মন দিয়ে শুনত। জনসাধারণের সঙ্গে এই সরাসরি যোগ সম্পর্কটা ছিল তাদের দৃষ্টিকোণ থেকেই তাদের সমস্যাগুলোকে সে দেখত। ফলে সে নিশ্চিত বুঝতে পেরেছিল যে তাদের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য কি কি পরিবর্তন ঘটানো চায়। সেগুলো ঘটাতে সে দৃঢ় সংকল্প হয়ে উঠেছিল। তারও মূলে এই জনসংযোগ। দেশের মধ্যেই হোক আর বাইরেই হোক, যেখানেই সে যেত, তার সঙ্গে যেত বাক্সবন্দি গাদা গাদা ফাইল আর তার ব্যক্তিগত কম্পিউটার। রাষ্ট্রীয় সফরের সময় তার সঙ্গে যেতেন কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী আর তার দফতরের কর্মীরা। ভ্রমণকালে অধিকাংশ সময়ই আমাকে একা বসে বই পড়তে হতো। রাজীব যখন ব্যস্ত থাকতো তার সহকর্মীদের নিয়ে ভাষণের এখানে ওখানে পরিবর্তনের কাজ চলতো। সেই সঙ্গে চলতো প্রস্তুতি পর্বের খুঁটিনাটিগুলো শেষ করার কাজ। সুদীর্ঘ শূন্য পথে সে ঘুমাতো খুব অল্পই। প্লেন মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সে তৈরি তার কাজের জন্য। কাজ মানে দফায় দফায় আলোচনা, বৈঠক, চুক্তিপত্র স্বাক্ষর। কারিগরি বিদ্যার ক্ষেত্রে যে অগ্রগতি ঘটেছে, নানা জায়গায় গিয়ে তার আধুনিকতম নিদর্শনগুলো দেখা, তার আনুষ্ঠানিক নানা সভা সমাবেশে উপস্থিত থাকা। দিনের কর্মসূচি শেষ হলেও বিশ্রামের অবকাশ নেই। তখন আবার নিজের দলের সদস্যদের সঙ্গে বসতে হবে। সে যে বিষয় ইতিমধ্যে উঠেছে তা নিয়ে আলোচনা করতে হবে। রাজীবের উৎসাহ তাদেরও উদ্দীপ্ত করে তুলত। প্রত্যেকেই খুব পরিশ্রম করতেন। তার দেশ সম্মান পাচ্ছে, তার দেশের কথা সবাই শুনছে। আর এটা সম্ভব হয়েছে তার পরিশ্রমের জন্য। যে মানুষ দেশকে ভালোবাসে, তার পক্ষে এর চেয়ে বড় তৃপ্তির ব্যাপার আর কি হতে পারে? এটাই তো তার পুরস্কার। রাজীবের দৃঢ় বিশ্বাস ছিল, শান্তি ও ন্যায় বিচারের যে সন্ধান চলছে, তাতে ভারতের অহিংসা ও সহিংসতার আদর্শ গ্রহণ করলে গোটা বিশ্বই উপকৃত হবে। আন্তর্জাতিক সম্মেলনগুলোতে সে ভারতের বাণী বহন করে নিয়ে যেত। এমন সব সম্মেলনে যেখানে আলোচনা চলছে গুরুতর নানা বিষয় নিয়ে, পরিবেশ, নিরস্ত্রীকরণ, ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা, বর্ণবিদ্বেষ দূরীকরণ, সেখানেও তার চরিত্রের স্বতঃস্ফূর্ত মাধুর্য ও বন্ধুত্বপূর্ণ আচরণের ফলে এসব সম্মেলনের আড়ষ্টভাব অনেকটাই কেটে যেত। প্রধানমন্ত্রী হিসেবে রাজীব প্রথমে যায় সোভিয়েত রাশিয়ায়, সাক্ষাৎ করে মিখাইল গোরবাচেভের সঙ্গে। জেনারেল সেক্রেটারি গোরবাচেভও সেই প্রথম সরকারিভাবে অভ্যর্থনা জানালেন বিদেশের এক প্রধানমন্ত্রীকে। মস্কোয় প্লেন থেকে নামার সময় রাজীবের মনে একটা আবছা আশঙ্কার ভাব ছিল। পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময়ই সেটা মিলিয়ে যায়। প্রেসিডেন্ট রিগান ও অন্যান্য বিশ্বনেতার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের সময়ও এই একই ব্যাপার ঘটেছে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রগুলো সফরের সময় রাজীব সেখানে যে সাড়া পেয়েছিল তা খুবই হৃদয়স্পর্শী। সেখানকার নেতারা ছলছল চোখে ভাই বলে সম্বোধন করে তাকে জড়িয়ে ধরেন। তাকে তারা সম্মান জানিয়েছিলেন, যেমন জানিয়েছিলেন তাদের সংগ্রামকে ঐকান্তিকভাবে সমর্থন করার জন্য তার মা আর মাতামহকে। তারা জানতেন যে রাজীবের মধ্যে একজন নিবেদিত প্রাণ বন্ধুকেই তারা পেয়েছেন। সদা হাস্য শান্ত ভগ্নিতে উৎফুল্ল চিত্তে রাজীব তার দায়িত্বভার বহন করত, কিন্তু সেটা বাইরের ভঙ্গিমা। তার ভিতর ছিল প্রস্তর কঠিন ধৈর্য আর একমুখিতা। রাজনীতির ক্ষেত্রে যারা তার বিরোধী, রাজীবের বিরুদ্ধে ক্রমাগত তারা ব্যক্তিগত আক্রমণ চালিয়েছিলেন, কিন্তু ওই ধৈর্যের বলেই সমস্ত আক্রমণ সে পেরিয়ে আসে। এমন একটা অভ্যন্তর শক্তি ছিল তার চারপাশে প্রচণ্ড আলোড়নের মধ্যেও, যা তাকে স্থির থাকতে সাহায্য করেছিল। 1983 সালে রাজীব আমাকে যে চিঠি লিখেছিল, তাতে একটা খুব সহজ বর্ণনা পাচ্ছি যে সব ব্যাপার আমরা সত্যি সত্যি জরুরি বলে মনে হয়, তা আমি অবশ্যই মনে রাখি। অন্যান্য সব ব্যাপারকে চটপট বের করে দিই আমার মন থেকে। ঘরের মধ্যে এক গাদা আবর্জনা জমে যাক,
এটা তো আমি চাই না। এও সেই রকম, মনের মধ্যে একগাদা আবর্জনা জমে যাক, এটা আমি চাই না। যা আমার কাজে লাগবে না মন থেকে, তা আমি ঝেঁটিয়ে বের করে দিই। এইভাবেই যতদিন সে প্রধানমন্ত্রী ছিল, কখনো সে তার আত্মবিশ্বাস কিংবা উদ্যম হারিয়ে ফেলেনি। বরাবর সে শান্ত থেকেছে, মনোনিবেশ করেছে সেই কাজে যা তার কাছে তাৎপর্যময় ও করার যোগ্য। এই বিশ্বাস তার ছিল যে তার কাজ ও উদ্দেশ্য সততা থেকেই যা বুঝার তা সবাই বুঝে নেবে। ক্রমাগত নিজের কাজটাকে ব্যাখ্যা করার কিংবা আত্মপক্ষ সমর্থনের কোনো দরকার আছে বলেই সে ভাবেনি। যাই হোক, 85 কোটি মানুষের দায়িত্বভার সে বহন করছে, শুধু এইটুকুতেই ফুরিয়ে যাচ্ছে না রাজীবের পরিচয়। 1947 সাল থেকে বলতে গেলে প্রায় একটানাভাবে যে পরিবার ক্ষমতার আসনে অধিষ্ঠিত ছিল, সে তার সদস্য। অধিকাংশ লোকই এই দুটো কারণেই তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত। আবার এই কারণেই সে অনেকের চক্ষুশীল হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে যা চলছে তাতে নাড়া না লাগিয়ে প্রয়োজনীয় পরিবর্তনগুলি ঘটিয়ে দেবে, এ তার পক্ষে সম্ভব ছিল না। আবার তার মা ও নানা সম্পর্কে কিছু লোকের যে আক্রোশ, সে একই আক্রোশের লক্ষ্য না হয়ে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ছিল না তার পক্ষে। সরকারের যারা বিরোধী তাদের মধ্যেও নানা দল, কিন্তু বরাবরই এটা দেখা গেছে যে এই যে আক্রোশ, এরই ভিত্তিতে তারা এক হয়ে যায়। 1989 সালেও তারা এক হয়ে ফের জোট বাঁধল। ডানপন্থী ও বামপন্থী দলগুলো হাত মেলালো পুরনো জনতা দলের সঙ্গে। সেই সঙ্গে কংগ্রেসেরও এমন কিছু লোককে তারা সঙ্গে পেল, রাজীবকে, যারা তাদের রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে উদ্দেশ্য সিদ্ধির পথে একটা বাধা বলে গণ্য করত। সবাই মিলে যে নির্বাচনী মঞ্চ গড়ল, তার উদ্দেশ্য মাত্র একটাই, রাজীব হটাও। নানা জটিলতায় ভরা উন্নয়নশীল দেশ এই ভারতকে তখন দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল নানা পরিবর্তনের ভিতর দিয়ে। এটা মনে রাখলে বুঝতে পারা যাবে যে রাজীবের সরকার তার দায়িত্ব ভালোই পালন করেছিল। সে প্রবর্তন করেছিল নতুন নীতি, নিয়ে এসেছিল নতুন উদ্যোগ। অর্থনৈতিক সংকটের মোকাবিলাও সে দক্ষভাবেই করেছিল। 1984 সালে যখন ক্ষমতায় আসে, দেশে সে যেসব দ্বন্দ্ববিরোধ ছিল তার অনেকগুলোই এই সরকার মেটায়। তার জায়গায় অনিবার্যভাবেই নতুন কিছু দ্বন্দ্ববিরোধ দেখা দিয়েছিল বটে, কিন্তু ভারতের অভ্যন্তর ঐক্য তাতে ক্ষুণ্ণ হয়নি। বিশ্বের চোখে উঁচু হয়ে দেখা দিয়েছিল ভারতের চেহারা। সরকারি সাফল্য, দেশের এমন সব প্রয়োজন যা সর্বাগ্রে মেটানো দরকার, এমন দলের ভবিষ্যৎ কর্মসূচি 1989 সালে নির্বাচনী প্রচার অভিযানে এগুলিকেই রাজীব তুলে ধরেছিল। বিরোধীদের নির্বাচনী প্রচারে সেক্ষেত্রে রাজীব ও তার পরিবারের বিরুদ্ধে নানা কুৎসা রটনা করা হয়। প্রিয়াঙ্কাকে একটি চিঠি লিখেছিল রাজীব। তাতে সে যা বলেছিল সে সময়কার ঘটনাবলীর তার চেয়ে আর মানানসই ব্যাখ্যা হয় না। বাস্তবে পৃথিবীটাকে একটা জঙ্গল বললেই হয়, কিন্তু জঙ্গলেরও আছে নিজস্ব আইন। রাজনীতিতেও তাও নেই। নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠল যে কংগ্রেসের পক্ষে এককভাবে সরকার গড়া সম্ভব হবে না। কংগ্রেসই পায় সবচেয়ে বেশি আসন। রাজীব তবু বিনা দ্বিধায় পদত্যাগ করে। সেই মুহূর্তে সে যে খুবই নিরাশ হয়েছিল সেটা ঠিক। কত কাজ সে করতে চেয়েছিল, কত কাজ তখনও বাকি। গড়ার কাজ যে কত কঠিন তা সে বুঝতে পেরেছিল। এটাও বুঝেছিল যে কত সহজে সমস্ত কাজ বানচাল করে দেওয়া যায়। কিন্তু যে কাজকে সে তার ব্রত হিসাবে গ্রহণ করেছে তাতে তার বিশ্বাস তখনও অটুট। সেই বিশ্বাস সে নষ্ট হতে দেবে না। সে লড়াই করে যাবে। নতুন সরকার শাসনভার গ্রহণ করলো। লোকসভায় কংগ্রেস তখন বৃহত্তম দল। রাজীব হলো বিরোধী দলের নেতা। প্রধানমন্ত্রী বাসভবন ছেড়ে আমরা 10 নম্বর জনপথের বাড়িতে চলে এলাম। রাজীব তার দলের সভাপতিও। সংসদের কাজ আর দলের কাজ নিয়ে তখনও তাকে পুরো সময়টা ব্যস্ত থাকতে হয়। তবে কিনা সেই দৌড়ঝাঁপটাও আর নেই। মানসিক আর শারীরিক চাপটাও এখন কম। আগের তুলনায় সে এখন অনেক প্রফুল্ল। চোখে মুখে একটা স্বস্তির ভাব, যেন বড় একটা বোঝা তার কাঁধ থেকে নেমে গেছে। সহজ সরল দৈনন্দিন আনন্দগুলোর স্বাদ সে এখন আবার নতুন করে নিতে বের পারছে। বিনা ব্যাঘাতে শেষ করতে পারছে তার খাওয়া। নিরিবিলি শান্তিতে আমাদের সঙ্গে বসে গল্প করতে পারছে দুদণ্ড। ডেস্কে বসে সরকারি নথিপত্র না দেখে মাঝে মধ্যে এক আধটা ভিডিও ফিল্মও দেখতে পাচ্ছে। এক সাক্ষাৎকারে সে বলেছিল, রক্তমাংসের মানুষ যেভাবে জীবনযাপন করে, আমার সেই স্বাভাবিক জীবনটা যে হারিয়ে ফেলেছি তার জন্য বড় দুঃখ হয়। পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরোনো হয় না। একদিন কোথায় গিয়ে চড়ুইভাতি করব, কি কোথাও গিয়ে আনন্দ করে খাবো, তারও উপায় নেই। সেই জীবনটাই যেন হারিয়ে গেছে। রাজীবের গত জন্মদিনের ঠিক আগে আগস্ট মাসে
আমরা গাড়ি চালিয়ে 3 দিনের জন্য মুসৌরি যাই। 19 মাসের মধ্যে সেই প্রথম সবাই মিলে বেরোলাম। আমাদের মেহরৌলির খামার বাড়ি 1985 সালেই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু মাত্র একটা রবিবারই সেখানে যেতে পেরেছিলাম, তাও মাত্র কয়েকটা ঘন্টার জন্য। 1990 সালে কিন্তু নববর্ষের সময় প্রায় পুরো একটা সপ্তাহ সেখানে কাটায়। এই প্রথম এমন একটা বাড়িতে আমাদের থাকা হলো, যা আমাদের নিজের বাড়ি। 10 বছর লেগেছে এই বাড়ি তৈরি হতে। 10 বছর ধরে এর প্রতিটি খুঁটিনাটি ব্যাপারেই তত্ত্বাবধান করেছে রাজীব। যে 6টা দিন সেখানে ছিলাম আমরা, তার প্রতিটা দিনই আমরা উপভোগ করেছি। সেই 6টা দিন মাঝে মাঝে মনে পড়তো আমাদের জীবনের প্রথম পর্যায়ের কথা। ভবিষ্যৎ জীবনেরও ছবি আমাদের চোখে ভাসত। সেই ভবিষ্যৎ বাছাই করার ভারটাও আমাদের হাতে থাকলে যা একদিন আমাদের হাত হতে পারত। আমরা যখন রেসকোর্স রোডের বাড়ি ছেড়ে চলে আসি, রাহুল আর প্রিয়াঙ্কা তখন কিশোরী। ওই বয়সে আমাদের যে চলাফেরার স্বাধীনতা ছিল, তা যে ওদেরও থাকা দরকার, রাজীব আর আমি তা বুঝতে পারতাম। আবার ওরা যাতে নিরাপদে থাকে সেটা দেখাও আমাদের কর্তব্য। এই যে দোটানা, এর মধ্যে পড়ে বড় অসহায় মনে হতো নিজেদের। ওদের কাছে লেখা রাজীবের তখনকার একটা চিঠিতে একটা অসহায়তার বেদনা বড় স্পষ্ট হয়ে ফুটেছে। গত কয়েক বছর ধরেই বড় কষ্টকর অবস্থার মধ্যে তোমরা রয়েছো। এখন তোমাদের ঘুরে বেড়াবার, সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করার সময়, বুঝে দেখার বয়স যে পৃথিবীটা আসলে কেমন জায়গা। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা এই যে অবস্থার চাপে সেই স্বাভাবিক জীবন আমরা তোমাদের দিতে পারিনি। তোমাদের স্কুলে যাওয়া নিয়ে ভয় বেঁধেছিল। শেষ পর্যন্ত বাড়িতে বসে তোমাদের লেখাপড়া করতে হয়। ইচ্ছা মতো ঘোরাফেরা করার স্বাধীনতা তোমাদের নেই। এমনকি বাড়ি থেকে তোমরা ইচ্ছে মতো বেরোতেও পারো না। স্কুলের পড়া শেষ হবার পরে অবশ্য আর বাড়িতে পড়ার উপায় ছিল না। 1989 সালে গ্রীষ্মকাল থেকে তারা কলেজে যেতে শুরু করে। পরের বছরের মাঝামাঝি রাহুলকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠিয়ে দেওয়া হয়। তাদের নতুন অভিজ্ঞতার যে আনন্দ, তার খবর পেয়ে রাজীবও খুব আনন্দিত হয় ঠিকই, তবে তাদের নিরাপত্তার ব্যাপারে যেসব খবরাখবর পাওয়া যেত, তার অস্বস্তি কিছুতেই কাটত না। রাজীবের নিজের জীবনের বিপদ ইতিমধ্যে ঘনীভূত হয়ে উঠেছিল। এর আগে দুবার তার প্রাণনাশের চেষ্টা হয়েছে। একবার দিল্লিতে 1986 সালের 2রা অক্টোবর, একবার কলম্বোয় 1987 সালের 30শে জুলাই। 1989 সাল নাগাদ বৃহৎ সন্ত্রাসবাদী দলের সংখ্যা দাঁড়ায় অন্তত 1 ডজন। তাদের প্রত্যেকেরই খতমের খাতায় 1 নম্বর নাম রাজীবের। সত্যিকারের নিরাপত্তার ব্যবস্থায় এক্ষেত্রে একমাত্র তারাই করতে পারত যারা এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেয়েছে। ইতিমধ্যে যে স্পেশাল প্রোটেকশন গ্রুপ রাজীবের নিরাপত্তা বিধানে নিযুক্ত ছিল, তাদের ছিল এই রকমের প্রশিক্ষণ। নতুন সরকার তা খুব ভালোই জানত। তবুও তারা রাজীবের ক্ষেত্রে সেই বিশেষ বাহিনীকে সরিয়ে নিয়ে এমন একদল রক্ষী নিয়োগ করে এই বিশেষ কাজের প্রশিক্ষণ যারা পায়নি। রাজীবের নিরাপত্তার ব্যাপারটাকে যে কত হালকাভাবে নেওয়া হয়েছে, এমন গোটা কাজটা করা হচ্ছে কত দায়সারাভাবে, তার নিত্য নতুন জাজ্বল্যমান সব প্রমাণ পাওয়া যেত। যতবার আমি আর প্রিয়াঙ্কা তাকে বিদায় দিতে গিয়ে দেখেছি যে মাত্র একজন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে নির্বাচনী প্রচার অভিযান শুরু হবার ঠিক 1 মাস আগে রক্ষীর সংখ্যাটাকে 1 থেকে বাড়িয়ে 2 করা হয়। সঙ্গে নিয়ে সে সফরে বার হলো, ততবারই সে ফিরে না আসা পর্যন্ত আমরা সত্যি অস্বস্তিতে থেকেছি। রাহুলও উদ্বিগ্ন হয়ে আমেরিকা থেকে ফোন করত। উদ্বেগ সহ্য করতে না পেরে 1991 সালে মার্চের শেষে ইস্টারের ছুটিতে সে দেশে চলে আসে। রাজীব যখন বিহার সফরে যায়, রাহুল তার সঙ্গে গিয়েছিল। বাবার সঙ্গে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাও যে নেই, এটা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। আমেরিকায় ফিরে যাবার আগে রাহুল আমাকে বলে, এ ব্যাপারে কোনো ব্যবস্থা যদি না হয়, তবে শীঘ্রই যে তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার জন্য তাকে দেশে ফিরতে হবে তা সে বুঝে গেছে। 1991 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকীর দিনটা আমরা তেহরানে কাটাই। রাজীব বলেছিল এই যাত্রায় আমাকে তার সঙ্গে যেতে হবে। আমি সেই সময় তার নির্বাচন কেন্দ্রের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এমনভাবে সে বলে যে সেখানকার কাজ মুলতবি রেখে আমিতি থেকে আমাকে দিল্লিতে ফিরে আসতে হবে। এর আগে সে লিখেছিল, ইচ্ছে হচ্ছে তোমার কাছে থাকি, সব সময়ই তো চারপাশের 200 লোকের ভিড়, সেরকম নয়, শুধু তুমি আর আমি, শুধু আমরা দুজনে। বিবাহবার্ষিকীর দিনটা আমাদের জীবনের সব সময় একটা বিশেষ দিন। সেই দিনে আমরা আলাদা থাকবো। রাজীব তা চায়। মাঝরাতে বাড়ি ফিরে রাজীব বলে যে আমি হয়তো সময় মতো দিল্লিতে এসে নাও পৌঁছাতে পারি। এটা ভেবে সে উদ্বেগে ছিল। দেখলাম আমার
দেখলাম আমার দরকারি সব জিনিসপত্র বের করে নিয়েই ইতিমধ্যে সে সব কিছু গোছগাছ করে রেখেছে। বিবাহবার্ষিকীর উপহার সে দিল্লি থেকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তেহরানে 24শে ফেব্রুয়ারির মধ্যরাতে সেটি সে আমার হাতে তুলে নেয়। পরদিন সন্ধ্যাবেলায় তার সরকারি কাজকর্ম শেষ হবার পর একটা রেস্তোরাঁয় গিয়ে রাতের খাবার খায়। এরকম বাইরে গিয়ে রেস্তোরাঁয় খাওয়া বহু বছর আমাদের ভাগ্যে ঘটেনি। রাজীব সবসময় ক্যামেরা নিয়ে ঘুরত। হোটেলে ফিরে সেই ক্যামেরা বের করলো সে। তাতে সেলফ টাইমিংয়ের ব্যবস্থা করে খুশির খেয়ালে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেদের ছবি তুললাম। এটা আমরা আগে কখনো করিনি। এরপরে যেসব ঘটনা ঘটতে থাকে খুব শীঘ্রই তাতে প্রমাণ পাওয়া গেল যে দেশ সম্পর্কে রাজীব যা আশঙ্কা করেছিল তা সত্যি। সংকটের মুহূর্তে রাজীবের নেতৃত্বে কংগ্রেস দল ঐক্যবদ্ধ হয়ে রইল। সেক্ষেত্রে নির্বাচনে বিজয়ের মুহূর্তেই জাতীয় মোর্চায় শুরু হয়ে গেল ভাঙনের পালা। তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক ঝগড়াঝাঁটি গোটা দেশকে এমন একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে নিক্ষেপ করলো যা এর আগে আর কখনো দেখা যায়নি। দেশ গঠনের যেসব কাজ অত্যন্ত যত্ন সহকারে করা হয়েছিল, অতি বড় নির্বোধের মতো অতি দ্রুত তাকে ভ্রষ্ট করে দেওয়া হচ্ছে। এটা দেখে শুধু রাজীব কেন, দেশকে যারা ভালোবাসেন তারা সবাই তখন যেন মর্মাহত, তেমন ক্রুদ্ধ। মাত্র 16টা মাস তারই মধ্যে পতন ঘটল দুটি সরকারের। 1991 সালের এপ্রিল মাসে ঘোষণা করা হলো নতুন করে আবার নির্বাচন হবে। 28শে এপ্রিল আমি আমিথি যাই। রাজীব ও প্রিয়াঙ্কা সফদরজং বিমানবন্দরে এসে আমাকে বিদায় জানায়। ব্যবস্থাটা এরকম ছিল যে 3 সপ্তাহ আমি আমিথিতে থাকবো, আর রাজীব যখন সফর করে বেড়াবে ভারতের নানা জায়গায়। এর আগে নির্বাচনগুলোতে রাজীব আমিথিতে এসেছিল, এবার সে আমিথিতে প্রচার করার দায়িত্ব আমার উপরে ছেড়ে দেয়। এই 3 সপ্তাহে প্রথম সপ্তাহে টেলিফোনে আমাদের কথা হয়, পরের দিকে রাজীবের খবর পাই প্রিয়াঙ্কার মারফত। তার উপরে প্রিয়াঙ্কা যখন আমিথিতে আমার সঙ্গে এসে যোগ দেয়, তখন বাড়িতে ফোন করলে কাজের লোকজনের কাছে খবর পাওয়া যেত। ব্যাস এইটুকুই যা যোগাযোগ। নির্বাচনী অভিযানে বেরিয়ে পড়ার ঠিক আগে দিল্লি থেকে রাজীব আমাকে গোলাপ ফুল পাঠিয়েছিল। সেই সঙ্গে একটা চিরকুট লিখে জানিয়েছিল তার ভালোবাসা। 23 বছরের মধ্যে আর কখনোই এত দীর্ঘ সময় আমরা পরস্পরকে ছেড়ে থাকিনি। প্রিয়াঙ্কাকে নিয়ে 17ই মে আমি বাড়ি ফিরি। পরদিন 18ই মে সন্ধ্যায় ফিরে আসে রাজীব। সে তখন খুবই ক্লান্ত, ভালো করে কথা বলতে কিংবা চলাফেরা করতে পর্যন্ত পারছিল না। কয়েক সপ্তাহ সে ভালো করে ঘুমায়নি কিংবা খায়নি। গড়পড়তায় দিনে 20 থেকে 22 ঘন্টা সে নির্বাচনী অভিযানে খেটেছে। হাতের নানা জায়গায় আঁচড়ের দাগ, বেশ ফুলে উঠেছে সে সব জায়গায়। শরীরও এখানে ওখানে ছিলে গেছে, বেশ ব্যথাও করছে সেখানে। হাজার হাজার শুভার্থী তাকে ছুঁতে চায়, তার সঙ্গে কলমর্দন করতে চায়, ভাইয়ের মতন ভালোবেসে তাকে জড়িয়ে ধরতে চায় কিংবা সস্নেহ চাপড় মারতে চায় তার পিঠে। তার অবস্থা দেখে আমার বুকে যেন ভেঙে যাচ্ছিল। হ্যাঁ, ব্যথা করছে নিছকই, রাজীব বলল, কিন্তু তাতে কিছু যায় আসে না। তারা তো তারই ভাই কিংবা বোন কিংবা সন্তান। একটা তাকিয়ার উপরে পা রেখে রাজীব বলতে লাগলো তার সফরের কথা। বড় কষ্টকর সফর, কিন্তু তা হোক। যে ভালোবাসা, যে উদ্দীপনা সে দেখেছে তারও তো তুলনা হয় না। লড়াইটা অবশ্য কঠিনই হবে। তার নির্বাচন কেন্দ্রে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাকে সব বললাম। সে রাতে সে 5 ঘন্টা ঘুমায়। এত ঘুম এই কদিন সে ঘুমায়নি। পরদিন 19 মে খুব সকালে সে ভোপাল রওনা হয়ে যায়। ফিরে আসে সেই রাতেই। তখনও সে দারুণ ক্লান্ত, তবে তারই মধ্যে স্বস্তি এইটুকু যে প্রচার অভিযানের মেয়াদ ফুরিয়ে আসছে। এবার সে বাড়ি ফিরতে পারবে, ফিরে অন্তত একটা রাত বেশ ভালো করে ঘুমাতে পারবে। তারপরেই অবশ্য ফের তাকে তুমুলভাবে জড়িয়ে পড়তে হবে রাজনৈতিক কর্মকাণ্ডে। নির্বাচনের পরপরই যা হয়ে থাকে, প্রিয়াঙ্কা আর আমিও ততদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আমিথিতে আমাদের নির্বাচনী কাজকর্ম শেষ হয়েছে। রাজীব যে সেখানে বেশ ভালোভাবেই জিতবে তাতে আমাদের কোনো সন্দেহ ছিল না। রাহুলেরও শুরু হয়ে যাবে গ্রীষ্মের ছুটি। 23শে মে সে বাড়ি ফিরবে। শীঘ্রই আবার আমরা একত্র হচ্ছি। 20শে মে সকাল 7:30টাতেই রাজীব আর আমি গাড়ি চালিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে চলে যাই। বিরাট লম্বা ব্যালট পেপার, তাতে কংগ্রেসে দলের প্রতীক চিহ্নটাই প্রথমে তো আমার চোখেই পড়েনি, ফলে ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। এমনও একবার মনে হয়েছিল যে তাহলে তো দেখছি ওকে ভোট না দিয়েই আমাকে ফিরে আসতে হবে। কথাটা রাজীবকে বলতে সে হাসলো আর হাতের মধ্যে টেনে নিল আমার হাত। নম্র স্পর্শ যা আশ্বাস দেয়, যা অনেকবারই আমার উদ্বেগ আর বেদনার ভার লাঘব করেছে। একটু পরে রাজীবকে আবার সফরে বেরোতে হবে। তার সময়
ক্রমে এগিয়ে আসছিল। সন্ধ্যায় সে আবার দিল্লিতে ফিরে আসবে ঠিকই, কিন্তু সে নেহাতই অল্প সময়ের জন্য। হেলিকপ্টার থেকে নেমে প্লেনে উঠবে, চলে যাবে ওড়িশায়। বিকেল 4:15 সময় খবর পাই যে রাজীব বাড়ি ফিরছে। তার খানিক পর সে হাসতে হাসতে বাড়িতে এসে ঢোকে। মিনিট কয়েকের জন্য হলেও তাকে যে আবার আমাদের মধ্যে পাওয়া যাবে তা তো আমরা আশা করিনি, তাই খুব খুশি হয়েছিলাম। চটপট হাত মুখ ধুয়ে নিল রাজীব, অল্প কিছু খেয়ে নিল, ফোনে রাহুলের সঙ্গে দুই একটা কথা বলল। সামনে রাহুলের পরীক্ষা, সেই ব্যাপারে তার শুভেচ্ছা আর ভালোবাসা জানালো। প্রিয়াঙ্কার কাছে বিদায় নিল, এবার সে রওনা হবে। হেসে বলল, আর তো মাত্র 2 দিন, তারপরেই আবার তাকে কাছে পাচ্ছি। বিদায় নিলাম পরস্পরের কাছ থেকে। সে চলে গেল। পর্দা সরিয়ে আমি তাকিয়ে রইলাম তার দিকে। তাকিয়ে রইলাম যতক্ষণ না সে দৃষ্টির আড়ালে হারিয়ে যায়। সেই যাওয়াই তার শেষ যাওয়া।